তাকে সঠিক পথে আনার দায়িত্ব আমার, সেটা আমি যেভাবেই হোক না কেন করেই ছাড়ব। নীরদ বিরক্তি ভরা নিঃশ্বাস ফেলে তাচ্ছিল্য করে বলল, তবে এর জন্য তোমার বোকা মেয়ের এত পরিবর্তন? 3 বেলা খাবারে সে কখনো মাংস ছুঁয়ে দেখে না বাবা। সপ্তাহে একদিন মাংস খায়, ওই দুটো শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পরে। সে হতদরিদ্র পরিবারের বউ হওয়ার জন্য নিজেকে একেবারে প্রস্তুত করছে। মানুষ কতটা বোকা আবেগী হলে এমন কাজ করে, আমি নুরুকে না দেখলে বুঝতেই পারতাম না। নুহাশ মাহমুদ জবাব দিলেন না। চোখে মুখে রাজ্যের আক্রোশ, বিতৃষ্ণা, বিরক্তি। অন্তঃস্থলে একরোখা এক জেদি প্রশ্ন জেগে বসেছে। তার সন্তানটিকে ভবিষ্যতে খাবার নিয়েও সংকটে পড়তে হবে, এটা কি কোনো বাবা সহ্য করতে পারবে? জবাবও আসে একরোখা জেদি, না, কখনো না। বাবা হিসেবে সে একদম সঠিক চিন্তাই করছে। একটা সন্তান পৃথিবীতে আনে যেন তাকে একটা সুন্দর, সচ্ছল, পরিপূর্ণ, হাসিখুশি, সমৃদ্ধ জীবন দেওয়ার জন্য, নাকি যেচে কুয়ায় ঠেলে দেওয়ার জন্য? বাবা হিসেবে তার চিন্তা একদম সঠিক। নিজের মধ্যে চলা দ্বিধাদ্বন্দ্বে জিতে যেতেই নুহাশ মাহমুদ বিরতিহীন ফোন হাতে নিল। ডায়াল প্যাড ঘেটে কাউকে ফোন দিল। মিনিটের মাঝেই অপর পাশে রিসিভ হলো কলটি। নুহাশ মাহমুদ সালাম দিয়ে বিরতিহীন স্টেট কার্ড বিনম্র কণ্ঠে বলে উঠলেন, জুলফিকার ভাইজান, আপনি আর আপনার পরিবার নৈরাকে দেখতে চেয়েছিলেন। আমি নৈরাকে দেখাতে রাজি। আপনাদের কখন সময় হবে আমায় জানাবেন। নীরদ ঈষৎ চমকালো বাবার এখনো অপ্রত্যাশিত কথায়। চমকালো ফোনের অপর প্রান্তে থাকে বয়স্ক লোকটিও, যে কিনা আজ পর্যন্ত মেয়েকে এক ঝলক দেখতে দেওয়ার অনুমতি দেয়নি। একমাত্র ছেলের জন্য তার মেয়ের হাত চাইলে বিয়ের সর্বদা হেসে উড়িয়ে দিত। সে হুট করে অপ্রত্যাশিত কথাটি হজম করতে পারল না। বয়স্ক লোকটি গলা খাকারি দিয়ে বলল, নুহাশ, হঠাৎ এমন কথা বলছো যে? তুমি তো মেয়ের বিয়ের কথা চিন্তাতেও আনতে চাইছিলে না। মেয়ের বাবা যখন হয়েছি তখন না চাইতেও এটা আমার চিন্তার বিষয় ভাইজান, শুধু সময়টা আগে পড়ে। তবে আপনার মতো কাছের আর মাটির মানুষ তো সবসময় পাশে পাবো না। আর আমি জানি আপনি আমার মেয়েকে আমার থেকেও যত্নে রাখবেন, সেটা আমার জন্য যথেষ্ট। ভদ্রলোকের শঙ্কা দূর হতে এসে উল্লাসে মেতে উঠল। সে এক পায়ে রাজে। স্বল্প কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে নুহাশ মাহমুদ ফোন রাখলেন। নীরদ উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, তুমি নুরুকে জোরপূর্বক বিয়ে দেবে? জোরপূর্বক না, নিজের ইচ্ছায়। মানে? ওই ব্যাংকারকে ভালোবাসে, অন্যকে কেন বিয়ে করবে? নীরদের অবুজ কণ্ঠে নুহাশ মাহমুদ গভীর চিন্তায় মগ্ন থেকে বললেন, ব্যাংকারি যদি না থাকে তবে জোর করার প্রশ্নই তো আসে না। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তোমার বোঝার প্রয়োজন নেই। একরোখা কণ্ঠে বলে নুহাশ মাহমুদ বেরিয়ে গেলেন অফিস রুম থেকে। রাত বাড়তে লাগলো। পিসির সামনে বসে কর্মরত হস্তদ্বয় বারংবার সেলফোনটি হাতে নিয়ে আবার রেখে দিচ্ছে। অনন্য অবস্থাকে আঁকড়ে ধরেই বহুবার সাহস করে মেয়েটিকে ফোন দিতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। প্রয়োজন ব্যতীত মেয়েটিকে স্বরূপ কখনো ফোন দেয়নি। অন্তঃস্থলে ভয়ে জেঁকে বসে তার একটা আগ বাড়ানো পদক্ষেপ মেয়েটিকে দাঁড় করিয়ে দেবে কোনো এক কঠিন পরিস্থিতির সামনে। সহজ একটি সত্তাকে নিজের কারণে পৃথিবীর বুকে কঠিন পরিস্থিতিতে পড়তে দেওয়ার মতো স্বার্থপরতা স্বরূপ কখনো করতে পারবে না। ভেবেছিল ফোন করে জানাবে সে ব্রোকলি দিয়ে কতটা মজা করে ভাত খেয়েছে। মেয়েটি নিশ্চয়ই খুব খুশি হতো, কিন্তু সাময়িক একটি খুশি করে পরিবর্তে চিরদিনে দুঃখী করার তো কোনো মানে হয় না। মেয়েটি মোটেই দুঃখের হকদার নয়। নিজের সাথে দ্বন্দ্বে হেরে যেতেই স্বরূপের আড়ম্বরপূর্ণ দেহ আড়ম্বরহীন হয়ে পড়ল। ফোনটির দিকে এক পলক উদাসীন দৃষ্টি নিক্ষেপ করে দূরে সরিয়ে রাখলো। লম্বা নিঃশ্বাস ফেলে কাজে মনোযোগী হলো। বুকে তখন 4 হাত পায়ে চাপড়ে ধরে শুয়ে আছে বব্ব। আধো ঘুমে আচ্ছন্ন সে। ছোট্ট মাথাটিতে হাত বুলাতে বুলাতে স্বরূপ বিড়বিড় করে বলল, আপনার অভিমান দীর্ঘ হোক কাঞ্চনবালা, আর কখনো ফোন করবেন না, পথটুকু এই পর্যন্তই হোক। কিন্তু বিধিবাম কিসের দীর্ঘ বিমান। ঠিক রাত 11:40 স্বরূপের মোবাইলে ফাটা স্ক্রিনটি নির্লজ্জের মতো জ্বলে উঠল। বেশি উঠল কাঞ্চনবালা নামটি। কাজে নিমগ্ন স্বরূপ কাজ করতে করতে ব্যস্ত দৃষ্টিতে সেদিকে তাকাতেই তার দৃষ্টি স্থির হলো। সে ডানে বামে মাথা নেড়ে ফোনটি রিসিভ করে কানে ঠেকাতেই ভেসে আসলো একটি চরম হাস্যকর কণ্ঠ। দেখুন, আমি মোটেই আপনাকে ফোন করতে চাইনি। আমার কোনো ইচ্ছে নেই আপনার মতো পানসে কিপটে হাদাবোদা মানুষের সাথে কথা বলার। আমি তো শুধু এটা জানতে ফোন দিয়েছি যে ব্রোকলি খেতে কেমন, ভালো লেগেছে কি, আপাকে ঠিক মতো রান্না করতে পেরেছিল। স্বরূপ মনে মনে ভেবে নিয়েছিল মেয়েটিকে দুটো কড়া কথা বলবে, কিন্তু বারবারই মেয়েটির সাথে তার ব্যক্তিত্ব দ্বিচারিতা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবারেও ব্যতিক্রম হলো না। নাছরবান্দা মেয়েটির বোকা কণ্ঠে করা চালাকিতে স্বরূপের থমথমে গম্ভীর মুখশ্রী ভেদ করে উচ্চস্বরের হাসি বেরিয়ে আসলো। নৈরা ঠোঁটে ঠোঁট চাপলো অনাকাঙ্ক্ষিত হাসির আওয়াজে। হাঁটুতে থুতনি ঠেকিয়ে সে কপাল কুঁচকে বসে রইল। স্বরূপ হেসে যাচ্ছে তো হেসেই যাচ্ছে। সে আর সহ্য করতে না পেরে খেকিয়ে উঠল। কি হলো, পাগলের মতো হাসছেন কেন? স্বরূপ হাসি থামায় বলে, কাঞ্চনবালা, আপনি কি জানেন আপনি ভীষণ মিষ্টি একটা মেয়ে?
নয়রার মুখে লাজুক হাসি ফুটে উঠল। রাগ অভিমান সবকিছু সমাপ্ত সেখানেই ঘটে। মিহিসরে শুধায়, ব্রকুলি খেতে কেমন লাগলো? সৌরভ কাঁধে ফোন চেপে কিবোর্ড হাত চালাতে চালাতে ধিমি কণ্ঠে জবাব দেয়, ভীষণ সুস্বাদু। আমি আর বুব্বু তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। নৈরা গালভরা হাসল। সেবার সৌরভ কথা বাড়ালো, তথাকথিত বাড়তি কথা। জিজ্ঞাসা করে, কি করছেন? রাতের খাবার খেয়েছেন? আলো বোখারার যার হাতে নৈরা নিজের আশেপাশে তাকালো। থার্মোমিটার, ওষুধ, জলপট্টির বাটি, আধ খাওয়া সুপের বাটি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তার গা কাঁপিয়ে জ্বর এসেছে। বৃষ্টির ফোঁটা গায়ে লাগলেই তার জ্বর আসে। মা মাত্র জলপটি দিয়ে তার ঘর থেকে বের হয়েছে, এর জন্য এতক্ষণ ফোন দিতে পারেনি। সে বলল, খেয়েছি, এখন বসে বসে আপনার দেয়া আলু বোখারা খাচ্ছি। মেলা থেকে ছোট্ট একটা আলু বোখারার জার কিনে দিয়েছিল সৌরভ। বাড়ি এসেছে থেকে নৈরা সেটাই খেয়ে যাচ্ছে। সৌরভ মৃদু হেসে বলল, আপনার পছন্দ, অভ্যাস সব উদ্ভট। নৈরা কপাল কুঁচকে নেয় তার কথায়, বলে, আপনিও তবে উদ্ভট। সৌরভ কথাখানার মানে বুঝতে পারলেও অবুঝ কণ্ঠে শুধায়, আমি কিভাবে উদ্ভট হলাম? আমি মোটেই উদ্ভট না। আমার পছন্দ উদ্ভট হলে আপনিও তো আমার পছন্দ। নৈরা চঞ্চল কণ্ঠে সৌরভ হেসে ফেলে। পেটের কথা শুনতে বেশ আনন্দ। সে শুধায়, আমি আপনার পছন্দ। নৈরা চুপসে গেল, আর জবাব দিল না। সৌরভ কথা ঘুরিয়ে জিজ্ঞাসা করে, আলু বোখারা এভাবে শুধু শুধু কে খায়? আমি খাই। নৈরা ছোট্ট করে জবাব দেয়। সৌরভ আর কথা বাড়ায় না, বলল, আচ্ছা খান। আরও কিছু বলবেন নাকি রাখবো? আপনি কি ব্যস্ত? পিসিতে বসেছি, কাজ করতে হবে। সৌরভের শান্ত স্বরে নৈরা মাথা চুলকাতে লাগলো। মূলত যে অজুহাত খুঁজছে কথোপকথন দীর্ঘ করার, সৌরভ তার নীরবতায় শুধায়। কিছু বলবেন? নৈরা মাথা চুলকাতে চুলকাতে শুধায়, বুব্বু কি করছো? ঘুমাচ্ছে। আপনার কাছে? আমার বুকে। সৌরভ হেসে জবাব দেয়। নৈরা স্মিত হেসে বলল, আপনি বলেছিলেন ওকে দেখাবেন। সৌরভ কাজ করতে করতে বলল। তা তো বলেছিলাম, কিন্তু কি করে দেখাবো? নৈরার মুখে হাসি ফুটে উঠল। সে চটপটে কণ্ঠে বলল, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছি, আপনি রিসিভ করুন। বলে নৈরা ফোনটা কেটে দিল। সৌরভ কপাল কুঁচকে তাকায় ফোনের দিকে, বিড়বিড় করে বলে, লোভী কাঞ্চনবালা। সাথে সাথেই ফোনটা আবার বেঁচে উঠল। সৌরভ দ্বিধাগ্রস্ত অন্তঃস্থল নিয়ে রিসিভ করলো, কিন্তু নিচের মুখটি দেখালো না। সোজা বুব্বর দিকে ক্যামেরা ধরলো। জ্বরে ফোলা ফোলা মুখ নিয়ে নৈরা নিগুড় চোখে দেখলো প্রশস্ত বক্ষ মাঝে ঘুমিয়ে থাকা আদুরে বাচ্চাটিকে। ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা। চার হাত পায়ে জড়িয়ে ধরে কি আরামে ঘুমিয়ে আছে। সে দেখতে দেখতেই আফসোসের সুরে বলে উঠল, ওর কত ভাগ্য আপনার বুকে আরাম করে ঘুমানোর সুযোগ পাচ্ছে। এতে ভাগ্যের কি পেলেন? নৈরা হাঁটুতে মাথা ঠেকিয়ে উদাসীন দৃষ্টিতে তাকিয়ে মলিন হেসে বলল, আমার কাছে তো এমন ভাগ্য স্বপ্ন তুলল। ভরপুর কৌতূহল ভরা কণ্ঠে সৌরভ ক্যামেরা নিজের দিকে করল। মেয়েটির উদাসীন ফোলা ফোলা মুখপানে দৃষ্টি রেখে শুধায়, কেমন ভাগ্য? নৈরা ম্লান হেসে অপ্রত্যাশিত এক কথা বলে ফেলল, আপনার বুকে ঘুমানোর ভাগ্য, এ তো স্বপ্ন তুললো আমার কাছে। সৌরভের বক্ষস্থল ধক করে উঠল উদাসীন সে আফসোস ভরা কণ্ঠটিতে। অপ্রস্তুত হাঁসফাঁস করে উঠল তার অন্তঃস্থল। সৌরভ কি তখনও আন্দাজ করতে পারল না বোকা নারীটি তার ধারণার ঊর্ধ্বে গিয়ে তাকে ভালোবেসে ফেলেছে? সৌরভ এলোমেলো দৃষ্টি ফেলে চঞ্চল কণ্ঠে বলল, আপনি কি অসুস্থ নইরা? এমন লাগছে কেন? আমি বরং রাখছি, রাত হয়েছে, আপনি ঘুমান। মেয়েটিকে এড়িয়ে যাওয়া তীব্র প্রচেষ্টায় মগ্ন সৌরভ। নৈরার উত্তপ্ত দেহ জ্বরগ্রস্ত টলটলে আঁখি নিয়ে মৃদু হাসল। সেই এড়ানোর প্রচেষ্টা অনুধাবন করতে পেরে তবু অযাচিত আবদার করে বলল, এভাবেই থাকি একটু প্লিজ, আপনাকে বিরক্ত করবো না, আপনি কাজ করুন। সৌরভ নম্র কণ্ঠে বলল, এভাবে থেকে কি করবেন নইরা? রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আমার জ্বর এসেছে, ঘুম আসবে না, সবাই ঘুমিয়ে পড়েছে, আমার একা একা বসে থাকতে ভালো লাগছে না, একটু থাকি আপনার সাথে, আপনি এত রাত জেগে কাজ করবেন। মেয়েটির অনুনয় ভরা কণ্ঠ ফেরাতে পারল না। বাধ্য হয়ে জ্বরগ্রস্ত মেয়েটির সঙ্গ দিল নীরবে। ধরনের সকলে যখন গভীর নির্যাচ্ছন্ন, তখন একজোড়া চোখ খুলে আছে জীবিকার টানে, মা বোনের সম্মান রক্ষার্থে। দীর্ঘক্ষণ একাগ্র চিত্তে কাজ করতে করতেই পুরুষালী দৃষ্টি জোড়া স্থির হয়ে নিজের ফাটা স্কিনের ওপর। দৃষ্টি থেকে কর্মক্লান্তে মিলিয়ে গেল অনতিবিলম্বে। ঠোঁটের কোণা স্মিত বেঁকে যায়, গালে হাত দাবিয়ে শুয়ে থাকা এক মায়াবী ঘুমপড়িকে দেখে। কিবোর্ড থেকে হাত উঠিয়ে সৌরভ ডেস্কের উপর কোনোই ঠেকিয়ে নুয়ে গেল স্ক্রিনের দিকে। বুকের মাঝে তখন বুব্বু নেই। সে মামুর বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। ঘন পল্লব, মোটা কালো কুচকুচে আনপ্লাগড ভ্রু যুগল ঘুমের মাঝেও কুচকে আছে।
শুভ্র বরফ খণ্ডের ন্যায় মুখশ্রীতে ভেসে উঠেছে নীলচে শিরা উপশিরাগুলো। বরাবরের ন্যায় মেয়েটির ফ্যাকাশে সৌন্দর্যের সরব স্নিগ্ধতার খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করেই বদ্ধ নেটো দুটি খুলে গেল। মেয়েটির মাঝে ডুবে যাওয়া সরব আকস্মিক হকচকিয়ে সোজা হয়ে বসল। দৃষ্টিতে দৃষ্টি মেলে যেতেই সরব খুক খুক করে কেসে উঠল। অপ্রস্তুত এলোমেলো দৃষ্টি ফেলছে সে। নৈরা পিটপিট করে দেখছে অপ্রস্তুত আচরণ করা লোকটিকে। অতপর মিটিমিটি হেসে শুধায়, আপনি কি করছিলেন? আমায় দেখছিলেন তাই না? স্বরূপ ঠিক বুঝে নিল বোকা মেয়েটি চাটুকারিতা করছে তার সাথে। বরাবরের ন্যায় মেয়েটির চাটুকারিতায় পানি ঢেলে দিয়ে স্বরূপ চমৎকার হেসে ঘাট দোলালো, বলল, তা তো দেখছিলাম। নৈরা হই হই করে উঠল। দেখেছেন দেখেছেন, আমি জানতাম আপনি আমায়ই দেখছিলেন। স্বরূপ চমৎকার হেসে বলল, একদম ঠিক জানতেন। আমি আসলে দেখছিলাম মানুষ হাঁ করে ঘুমালে তাকে দেখতে কেমন লাগে। সহসা নৈরার হাসি হাসি মুখ নিভে গেল। সে কপট থমথমে মুখে বলল, আমি হাঁ করে ঘুমাই না। স্বরূপ গা দুলিয়ে হাসল, বলল, তা তো এতক্ষণ ধরে দেখলামই। আপনাকে দেখাচ্ছিল কেমন জানেন? বলবো? নৈরা থমথমে মুখে বলল, না বলবেন না, আমি হাঁ করে ঘুমাই না, আপনি মিথ্যে কথা বলছেন। ছবি করে রাখতে হতো, ভুল হয়ে গেল। যাকগে, শুনুন আপনাকে দেখাচ্ছিল কেমন বলি। স্বরূপ আবারও মিটিমিটি হেসে বলল। নৈরা রাগে দুঃখে চিৎকার করে উঠে বলল, না বলবেন না। না বলি শুনুন, আপনাকে দেখতে ঠিক। স্বরূপ তার বাক্য শেষ করতে পারল না, তার আগেই ফোনটি কেটে গেল। নিস্তব্ধ রজনীর নীরবতা ভেঙে স্বরূপ হো হো করে হেসে উঠল, মেয়েটিকে আজকের মতো জব্দ করতে পেরে। মেয়েটি তার জীবনে আসার পর থেকে দিনগুলোর অন্তভাগ এমনি মোহনীয় কাটে। কথা ছিল পথটা দীর্ঘ হবে, রোজ একটা কাঞ্চনবেলা বোকা কাঞ্চনবালার নামে থাকবে। স্টিলের বেঞ্চিটি তার সৌন্দর্য ধরে রাখবে, চাওয়ালিকে নিজের হাতের রান্না খাওয়াবে। কিন্তু সেই বৃষ্টি ভেজা বিকালের পর স্বরূপ আর নৈরার দেখা হয়নি। স্টিলের বেঞ্চিতে অস্থির উদ্বিগ্নতা নিয়ে মেয়েটিকে ক্লান্ত মানুষটার জন্য অপেক্ষা করতে দেখে চক্ষু শীতল করার সুযোগ হয়নি চাওয়ালের। নিজের প্রতি মাত্রাতিরিক্ত উদাসীনতায় নৈরার জ্বরমাত্রা ছাড়িয়ে যায়। পুরোটা দিন চোখ খুলতে পারেনি নৈরা। যখন চোখ খুলল তখন রাত 8টা। চারিপাশে পরিবারের লোকজন সহ একজন ডাক্তারের উপস্থিতি মেয়েটির ঘর জুড়ে। কিন্তু জ্বরগ্রস্ত মেয়েটির নিশ্চল মাথায় তখনও শুধু একটা নাম, এবং সেই নাম জড়িত সবকিছু ঘুরপাক খাচ্ছে। সে চকিতে উঠে বসল, এলোমেলো দৃষ্টি ফেলে দুর্বল কণ্ঠে মায়ের উদ্দেশ্যে শুধায়, মাম্মা কয়টা বাজে? আমি কতক্ষণ ঘুমিয়েছি? আমার বীরঙ্গনায় যেতে হবে, দেরি হয়ে গিয়েছি কি? মিতা মলিন মুখে তাকায় মেয়ের দিকে, গালে হাত বুলিয়ে বলে, এখন রাত 8টা বাজে আম্মা, বীরঙ্গনায় যাওয়ার সময় চলে গিয়েছে। নৈরা বিস্ফোরিত চোখে তাকায়, অস্ফুট স্বরে বলে ওঠে, রাত 8টা? মোটে নৈরার চোখ নোনা জল ছেড়ে দেয়। সে ফুফিয়ে কেঁদে ওঠে, অস্ফুট স্বরে বলতে লাগলো, 8টা? আমি বীরঙ্গনায় যেতে পারিনি। আজ আমার বীরঙ্গনায় যাওয়ার কথা ছিল, সবজি কিনতে পারিনি আমি। নৈরা অচেতনের ন্যায় কাঁদছে আর উল্টাপাল্টা বকে যাচ্ছে। কক্ষের বাপাসের কাউচে বদ্ধ নেত্রে বসা নুয়াশ মাহমুদের বদ্ধ নেত্রদ্বয় সবেগে খুলে গেল। সে ঘাড় ঘুরিয়ে তাকায় মেয়ের ভঙ্গুর ফ্যাকাশে কান্নারত মুখটির দিকে। নিনিমেষ তাকিয়ে থাকে মেয়ের মুখপানে, রাগে ক্ষোভে বিষিয়ে তুলল মন। মেয়ে যে নিজের মাঝেই নেই, এ অসুস্থ শরীরেও সে কারোর মাঝে ডুবে আছে। নিজের শরীরে পরোয়া না করে সে এতদিন পাগলের মতো বীরাঙ্গনায় ছুটত। কি আছে সাদামাটা এক ব্যাংকারের মাঝে? কেন নৈরা এত পাগল তার জন্য? নিরাত কি তবে ঠিক বলে? নৈরার ব্রেন ওয়াশ করে ফেলেছে ওই ব্যাংকার। এতদিন শান্তভাবে বিষয়টাকে সামাল দিতে চাইল, আর নিতে পারল না নুয়াশ মাহমুদ। সে থমথমে মুখে কাউচ ছেড়ে উঠে দাঁড়ায়। কক্ষ থেকে বের হতে হতে গমগমে স্বরে আদেশে সুরে স্ত্রীর উদ্দেশ্যে বলে চলে যায়, ওকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিবে মিতা, আর রাতে এখানেই থাকবে। ঘুমের ওষুধ দিতে ভুলবে না। নৈরা চমকে বাবার দিকে তাকায়, বিস্ময় নিয়ে শুধায়, ঘুমের ওষুধ? তোমরা আমায় ঘুমের ওষুধ খাইয়েছিলে সকালে? এর জন্যই আমি এত ঘুমিয়েছি তাই না? তোমরা আমায় ঘুমের ওষুধ কেন দিয়েছো? পাশে দাঁড়ানো ডাক্তার ব্যগ্র কণ্ঠে বলল, তুমি নিজের শরীরের উপর চাপ সৃষ্টি করেছো মামুনি। জ্বর ঠান্ডা তোমার শরীরে বাসা বেঁধেছে। শরীরের প্রতি এত অযত্ন অবহেলা করলে তো শরীর ভেঙে পড়বে। তোমার বিশ্রামের প্রয়োজন প্রচুর, তাই আমার সাজেস্টই তোমার ঘুমেই ওষুধ দেওয়া হয়েছিল। নৈরা শোনে না, সে রাগে চিৎকার জুড়ে দেয় তাকে ঘুমের ওষুধ কেন দেয়া হয়েছে সেই কথার জের ধরে। মিতা অসহায় দৃষ্টিতে তাকায় স্বামীর দিকে, অবাক হয় স্বামীর চোখে মেয়ের প্রতি রাগের আভাস দেখে। নুয়াশ মাহমুদ ক্ষোভে ভরা দৃষ্টিতে দেখে চলেছে মেয়ের কান্না। একজন পরপুরুষ তার মেয়েটার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। শরীর, বাবা, মা, পরিবার কোনো কিছু তোয়াক্কা করছে না সে। ইশারায় ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার চোখে আশ্বস্ত করে তাকে। নৈরা সেই রাতে ঘুমের ওষুধের ভয়ে কোনো ওষুধই মুখে তুলল না, কিন্তু সে জানেই না তাকে ইঞ্জেকশনের নাম করে ঘুমের ওষুধ অনেক আগেই দিয়ে দিয়েছে।
নিস্তেজ জ্বরগ্রস্ত দেহ নিয়ে নৈরা পড়ে রইল বিছানায়। ঘর তখন শূন্য। কয়েক দফা যুদ্ধ করে মিতা আর মেহেক খাবার খাইয়েছে। নিভু নিভু আঁখি নিয়ে নৈরা ফোন হাতে বের করলো। কাঙ্ক্ষিত নাম্বারটিতে ফোন দিতে সাথে সাথে রিসিভ হলো। বদ্ধনেটে নৈরা প্রফুল্ল হাসলো সাথে সাথে ফোন রিসিভ হতে। সে ঘুম চোরানো দুর্বল কণ্ঠে ডেকে ওঠে, স্বরূপ। কর্ণকহ চিরে মেয়েটির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে স্বরূপ দেহের ভর ছেড়ে পা গুটিয়ে বসলো বিছানায়। গতকাল রাতের পর আর মেয়েটির খোঁজ না পেয়ে বিচলিত ছিল তার অন্তপুর। সে ম্লান হেসে শুধায়, জ্বর বেড়েছে তাই না? নৈরা বদ্ধনেটে মলিন হাসলো, মিহিসরে বলল, আই হেট ফিভার। এটা কেন হয়? সকালে ঘুমিয়েছি আর রাত 8টায় উঠেছি। বলেছিলাম নিজের প্রতি এত উদাসীনতা করবেন না, শোনেননি? দেখলেন তো পরিণাম। আর কখনো উদাসীনতা করবো না, প্রমিস। এবারের মতো জ্বরকে চলে যেতে বলুন না। স্বরূপ নিঃশব্দে গা দুলিয়ে হাসলো, হাসি থামিয়ে বলল, আপনার কথা জড়িয়ে যাচ্ছে নৈরা, ঘুমিয়ে পড়ুন। নৈরার চোখের কার্নিশ নোনা চলা শিখত, বলল, বাবা ঘুমের ওষুধ খাইয়েছিল, আমি জানতাম না, তাই বীরঙ্গনায় আসতে পারিনি। আপনি কি সবজি কিনেছিলেন? সবজি কেনার সঙ্গী ছাড়া সবজি কিনবো কি করে? স্বরূপের কথায় নৈরার মুখে হাসি ফুটে উঠল। যাক, আজ তবে একটা নাম পেয়েছে, তাদের নামহীন সম্পর্ক। সবজি কেনার সঙ্গী ভেবেই হাসল নৈরা, শুধায়, কেনেননি কেন? কাল খাবেন কি? স্বরূপ উষ্ণ নিঃশ্বাস ফেলল। জ্বরের ঘরে মেয়েটি হয়তো ভুলে গিয়েছে আজ মাসের শেষ দিন, লোল পরিশোধের দিন। হাতের সব টাকা একদম গুছিয়ে দিয়ে দিতে হয়েছে। এখন অল্প কিছু টাকা আছে। সে কথা ঘুরিয়ে বলল, একটা সুখবর শুনবেন? বললে শুনবো। আমার বেতন স্কেল বেড়েছে। সত্যি? নৈরা ঝট করে চোখ খুলে শুধায়। স্বরূপ মৃদু হেসে বলল, এটা একটা সমস্যার কারণে আটকে ছিল 2 বছর যাবত। আমি যেই পোস্টে রয়েছি এই পোস্টে সাধারণত এত কম বেতন থাকে না, কিন্তু ওই সমস্যাটির কারণে আমার বেতন স্কেল কম ছিল। এই সপ্তাহে সমস্যাটার সমাধান হয়েছে, এখন বেতন বেড়েছে। আল্লাহ চাইলে আর কিছুদিনের মাঝে হয়তো প্রমোশন হয়ে ম্যানেজারও হয়ে যাব, তখন আর পিছু ফিরে তাকাতে হবে না। ঘুমে চড়িয়ে আসা আঁখি নিয়ে নৈরা শুনল সেই সুখের বার্তাটি। লোকটির জন্য এটা শুধু বেতন স্কেল, আর তার জন্য তার গোটা জীবনের সুখের কারণ। স্বরূপ তো এই কারণেই তার অনুভূতি স্বীকার করতে নারাজ। সে প্রার্থনা করল পৃথিবীর সকল সফলতা লোকটার ঝুলিতে থাকুক। সে ভেজা ঘুম জড়ানো আঁখি নিয়ে দুর্বল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, পৃথিবীর সকল সফলতা আপনার হোক, আর আপনি আমার। স্বরূপ স্পষ্ট শুনল সেই দুর্বল জড়ানো কণ্ঠ। ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল, দৃষ্টিদ্বয় টলটল করে উঠল। সেও ফিসফিসিয়ে অস্ফুট স্বরে বলল, আমিন। তবে মেয়েটি শুনল না সেই অস্ফুট শব্দটুকু। কানে ফোন ঠেকিয়ে সে ইতিমধ্যেই ঘুমের সাথে দ্বন্দ্বে হেরে গিয়েছে। ভারী নিঃশ্বাসের শব্দে স্বরূপ 2 বার ডাকলো, কিন্তু সারা শব্দ পেল না। একটা সময় ফোনটা আপনা আপনি অপর প্রান্ত থেকে কেটে গেল। স্বরূপ বুঝে নিল মেয়েটি ঘুমিয়ে পড়েছে। নওয়াজ মাহমুদ ফোনটা মেয়ের কানের উপর থেকে উঠিয়ে বেডসাইড মিনি কাবার্ডের উপর রেখে দিল। বুক ভরা নিঃশ্বাস ফেলে মেয়ের পাশে বসলো। আলতো হাতে মেয়ের ভেজা চোখ মুছে দিতে লাগলো। চোখে মুখে আর তার ক্ষোভ নেই। মেয়ের মাথা আদুরে হাতে ছুঁয়ে দিতে দিতে সে বিড়বিড় করে বলল, আপনার সাথে যুদ্ধ করতে আমার বড্ড কষ্ট হবে আম্মা। আপনি কেন এত আবেগী? কোনটা নিজের জন্য ভালো তা আজও বুঝলেন না? ছোটবেলা থেকে শুধু নিজের জন্য যেটা ক্ষতি সেটাই বেছে নেন। বাবার কথা কখনো মান্য করেন না, পরে বাবাকে বেগ পেতে হয় তা সামাল দিতে। নওয়াজ মাহমুদের চোখের সামনে ভেসে ওঠে কিছু দুর্বিষহ স্মৃতি, যেখানে ছোট্ট নৈরা রক্তাক্ত অবস্থায় জঙ্গলের মধ্যে বসে কাঁদছে, আর তার সামনে নিথর দেহ পড়ে রয়েছে একটি নারী অবয়ব, তার প্রিয় নারী। তাকে আজও পীড়া দেয় সে দৃশ্য, সেই হারিয়ে ফেলার তিক্ত দৃশ্য। সে মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ফের অশ্রুসুক্ত নয়নে বলে ওঠে, আপনি সবসময় শুধু আমার কষ্টের কারণ কেন হন আম্মা? এবার আর হতে দেব না আপনাকে আমার কষ্টের কারণ। বাবা বুকে পাথর চেপে আজও বেঁচে আছি শুধু আপনার জন্য, অথচ আপনি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। নিজেকে কষ্ট দিয়ে আপনি বাবার যন্ত্রণা আরও দ্বিগুণ করছেন। দরজা খুলে মিতা নিঃশব্দে ঘরে ঢুকতে নওয়াজ মাহমুদ চোখ মুছে নিলেন। মেয়ের পাশে থেকে উঠে দাঁড়িয়ে গমগমে স্বরে আদেশের সুরে বললেন, মরার মতো ঘুমাবে না। আমার মাথা ব্যথা করছে, নিশ্চয়ই মাথা টিপে দেবে। রাতে জাগলে কিছু না খাইয়ে তারপর ঘুমাতে দেবে। আঁচলে হাত মুছতে থাকা মিতা হাত মোছা থামিয়ে ব্যথিত নয়নে তাকালো স্বামীর পানে। মুখ ফুটে বলতে ইচ্ছে করলো, সারাদিন এই ভরা সংসারটা দেখভাল করার পর তারও একটু বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু সাহস হলো না। থমথমে মুখে মাথা নেড়ে সায় জানায়। নওয়াজ মাহমুদ মেয়েকে এক পলক দেখে বেরিয়ে যায় কক্ষ থেকে। উইকডেজের প্রথম দিন। ব্যাংক সর্বদাই একটা ব্যস্ততা মুখর পরিবেশ, তবে রবিবার যেন একটি বেশি
ব্যস্ততায় মুখরিত থাকে। শুক্র শনিবার ব্যবসায়ীরা দাঁতে দাঁত চেপে অপেক্ষা করলেও রবিবার তারা সকাল সকাল তেড়ে ফুড়ে হাজির হয় ব্যাংকের দুয়ারে। আজও তেমনি এক ব্যস্ততা মুখর এক রবিবার। ব্যাংক কর্মকর্তারা কর্মব্যস্ততায় আচ্ছন্ন। ব্যবসায়ী সহ আরও অনেক পেশাদারিত্বের মানুষগুলো ভিড় জমিয়েছে। চায়ের কাপে পল অনুপল বাদ চুমুক দিতে দিতে সৌরভ কম্পিউটারে কাজ করে চলেছে। তার মধ্যে একজন সহকর্মী এসে প্রয়োজনীয় কিছু ফাইল দিয়ে গেল। সৌরভ কম্পিউটারের দিকে দৃষ্টি স্থির রেখেই ধন্যবাদ জানালো। তবে সহকর্মীর সাথে আসা আরেকজন মানুষকে খেয়াল করেনি সে। সহকর্মী বেরিয়ে গেলেও মানুষটা বের হলো না। সে গলা খাকারি দিয়ে কর্মব্যস্ত সৌরভের দৃষ্টি আকর্ষণ করার প্রয়াস করলো। কারোর গলা খাকারি শব্দে সৌরভ ধ্যানচ্যুত হলো। কৌতূহলী দৃষ্টি তুলে তাকালো, দৃষ্টি মৃদু হকচকালো। সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিতা নুয়াশ মাহমুদ পেছনে হাত বেঁধে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। সৌরভ অপ্রস্তুত হলেও বিচলিত হলো না। পেশাগত সৌজন্যতা ধরে রেখে দাঁড়িয়ে গেল। বিনম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। নুয়াশ মাহমুদ মৃদুস্বরে সালামের জবাব দিয়ে চেয়ার টেনে বসল। সৌরভ চেয়ারে বসে। পেশাগত দক্ষতা একজন ব্যাংকপটু ব্যাংক কর্মকর্তা হলেও এই মুহূর্তে সে বাক্যহীনতায় ভুগতে লাগলো। কারণ অবচেতনেও মস্তিষ্কে জেঁকে বসেছে সামনের লোকটির সাথে সে ব্যক্তিগতভাবেও জড়িয়ে আছে। নিজের চিন্তায় অবাক হয় সৌরভ। তাদের নামহীন এক সম্পর্কের কতটা জোর। সে লম্বা নিঃশ্বাস ফেলল। নুয়াশ মাহমুদ ঠিক কোনো বিষয়ে তার শরণাপন্ন হয়েছে তা তার অজানা। কথোপকথন কি শুরু করবে, কোন বিষয়ে শুরু করবে ভেবে পেল না। দ্বিধাগ্রস্ত অন্তঃস্থল নিয়েই সে পেশাগত কণ্ঠে শুধায়, কি সাহায্য করতে পারি আপনাকে? নুয়াশ মাহমুদ নিগুড় চাহনিতে অত্যধিক পরিমাণে সাদামাটা গোছানো শিষ্টাচারের সমৃদ্ধ পুরুষটিকে পর্যবেক্ষণ করছিল। সৌরভের প্রস্তাবে সে থুতনি থেকে হাত সরায়। রিজু শির দ্বারা আরেকটু টানটান করে সোজাসাপটা বলল, আমি নোরার বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। সৌরভ কিয়ৎকাল তাকিয়ে রইল অত্যধিক পরিমাণে শান্ত ভারী মুখটির দিকে। নৈরা মেয়েটিকে নিয়ে তার সাথে বলার মতো ঠিক কী কথা রয়েছে ভাবছে তার অন্তঃস্থল। সে যা না তা চাইতো, তাই কি হয়ে গিয়েছে তার দ্বারা? মেয়েটি কি তার অজান্তেই তার সাথে জড়িয়ে গিয়েছে? কেন? সামান্য সবজি কেনার সঙ্গী বলে, নাকি ওই স্টিলের বেঞ্চিতে তার পাশে বসার সঙ্গী বলে, নাকি অদৃশ্য অনুভূতি বিদ্যমান তাদের মাঝে তার কারণে? সে কত শত কথারা জমে সৌরভের মনে, কিন্তু অদ্ভুতভাবে নামহীন এই সম্পর্ককে সৌরভ কোনোভাবেই অস্বীকার করতে পারল না। নৈরা নামক মেয়েটির বিষয়ে তার সাথে বলার মতো কোনো কিছুই নেই। বরং মনে হলো নৈরা জুড়ে অনেক অনেক কথা রয়েছে, শুধুমাত্র সৌরভ জুড়ে। নৈরা স্বরূপ একে অপরের অবিচ্ছেদ্য অংশের ন্যায়। সে মাথা নেড়ে বলল, জি বলুন। আজ এত বছরে নুয়াশ মাহমুদের পিতৃত্ব ভরা অন্তঃস্থল ঈর্ষ্য অনুভব করতে পারল। তার মনে হলো তার নৈরা বাবা ভাই ব্যতীত কোনো পুরুষ মানুষের সাথে বেশ অধিকারবোধ নিয়ে জড়িয়ে আছে। সামনের পুরুষটি কেমন দাম্ভিকতা নিয়ে তারই মেয়ের বিষয়ে কথা বলছে, যেন নৈরা তার অধিকারভুক্ত। সে মৃদু হেসে নিজের ঈর্ষা লুকিয়ে নিল, তবুও তার শব্দগুলো ঈর্ষা লুকাতে ব্যর্থ হলো। আপনি দেখছি নৈরার বিষয়ে বেশ সংকোচহীন। আপনাদের মাঝে একটা ভালো বোঝাপড়া আছে নিশ্চয়ই। সৌরভ নিজেও অজ্ঞাত সে নৈরার বিষয়ে কতটা সংকোচহীন, কতটা প্রশ্রয় প্রিয়। তাই সে বাক্য স্বল্পতায় ভুগল। নিজেদের মধ্যকার বোঝাপড়া স্মরণ করে বলল, সংকোচ করার মতো কোনো গভীর সম্পর্ক নেই তার সাথে, তাই হয়তো সংকোচহীন মনে হচ্ছে। কথাটির যথার্থ অর্থ বোঝার জন্য নুয়াশ মাহমুদকে আগ্রহী দেখা গেল বেশ। সে কৌতূহলী গলায় শুধায়, আপনি কি বলতে চাইছেন? সৌরভ ডেস্কের উপর রাখা দুহাত একে অপরের সাথে জড়িয়ে নিয়ে মিহিস্বরে বলল, সংকোচ ভয় আলোচনা করার মতো সম্পর্ক আমাদের মাঝে আদৌ নেই, সেটাই বললাম। কিন্তু আপনার কথার মাঝে ভরপুর অধিকারবোধ কাজ করে নৈরাকে নিয়ে। সেটা আপনার মনে হচ্ছে কারণ আপনি আমাদের বিষয়ে এই ধারণা নিয়ে এখানে এসেছেন। সৌরভ মৃদু হেসে বলল। নুয়াশ মাহমুদ ও প্রেক্ষিতে হাসল। সুধায়, আমি কি ভুল ধারণা নিয়ে এসেছি? সৌরভকে এজারটায় নীরব দেখা গেল। নুয়াশ মাহমুদ মৃদু হেসে বললেন, আমি ভুল ধারণা নিয়ে আসিনি। হয়তো আপনি নিজেই এখনো অজানা নয়, আমায় ভুল প্রমাণ করতে চাইছেন। আপনি কি বলতে চাইছেন? সৌরভে গম্ভীর প্রশ্নে নুয়াশ মাহমুদ বললেন, নৈরাকে নিয়ে আপনি কতটুকু সিরিয়াস? যতটুকু তার জন্য উত্তম। সৌরভের বিলম্বহীন স্পষ্ট কণ্ঠে নুয়াশ মাহমুদ মিহিস্বরে বললেন, তার জন্য উত্তম আপনার থেকে দূরত্ব। নৈকট্য কোথায়? যে দূরত্বের খোঁজে মানুষ প্রশ্নের জবাব খুঁজে পেল না সৌরভ, সে কপাল কুঁচকে তাকিয়ে আছে। মানে? নুয়াশ মাহমুদ চেয়ারে হেলান ছাড়লেন। সোজা হয়ে বসে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনশট সৌরভের মুখের সামনে তুলে ধরল। বেশি উঠল ক্যানোলা লাগানো ঘুমান্ত ভগ্নির একটি ফ্যাকাশে মুখ। সৌরভের মুখশ্রী বিবর্ণ হয়ে গেল অতল গহ্বরে ঢুকে যাওয়া চোখ রোগা অসুস্থ মুখটি দেখে। নুয়াশ মাহমুদ ফোনটি পকেটে ঢুকিয়ে রেখে বলতে শুরু করলেন, তার সারাদিনের ব্যস্ততা থাকে বিকাল 4টায় ঘর থেকে বের হওয়ার জন্য। আলমারি ভর্তি কাপড় ছেড়ে মাত্র দুটো শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পরা,
অনিয়মের সাথে 2 বেলা ঠিকমতো খাওয়া দাওয়া করে, তাও মেনুতে থাকে 2 ধরনের সবজি। মাছ ইচ্ছা হলে ছুঁয়ে দেখে, কিন্তু মাংস কখনো প্লেটে তোলে না। তার ভাষ্য মতে কেউ মাসেও মাংস খেতে পারে না, সেখানে সে প্রতিদিন মাংস কেন খাবে? নৈরা নাজুক, আর 5টা মেয়ের মতো চঞ্চল, স্বাস্থ্য সামর্থ্যবান নয়। মাটির পুতুলের মতো জীবনযাপন, নিজের শরীরের প্রতি একটু অবিচার অবহেলা তার মৃত্যুর কারণ হতে পারে। সেখানে তার পুরো দিনের ধ্যান জ্ঞান ব্যস্ততা, সবকিছুর মালিক শুধু একজন। আমায় বলে বোঝাতে হবে না সে একজনটা কে। নির্বাক স্বরূপ স্তম্ভিত হয়ে তাকিয়ে শুনছে বোকা মেয়েটির বোকামের মিষ্টি গল্প। নওয়াজ মাহমুদ ফের বলতে শুরু করলেন। দীর্ঘ অপেক্ষার পর আমার বুক জুড়ে একটা কন্যা সন্তান আসে, আমার জ্ঞান সে জুড়ে। আপনি একবার ভাবুন তো, ঠিক কতটা যত্ন ও কষ্টের বিনিময়ে একজন বাবা তার সন্তানকে বড় করে। দুনিয়ার সকল খারাপ কিছু থেকে আগলে রেখে কিসের জন্য তাদের বড় করে? যেন তাদের ভবিষ্যতে সুখী, সুন্দর, নিরাপদে একটা সহজ জীবনযাপন করতে দেখতে পারে। তার জন্যই তো, তাই না? কিন্তু এত কষ্ট আর যত্ন করা সন্তানটিকে কি কোনো বাবা জেনে শুনে কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারবে, যেখানে তার মেয়েটাকে 3 বেলা খাবার পাওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হবে? নওয়াজ মাহমুদ একটু দম নিল, আবার বলতে লাগলো। আমি আপনার মাঝে কোনো খুঁত পাইনি। নিঃসন্দেহে আপনি একজন দায়িত্বশীল সুপুরুষ, কিন্তু আমার নৈরার জন্য আপনি আপনার গড়া জীবন যুদ্ধক্ষেত্রে ঝাঁপ দেওয়ার মতো। ও সেই জীবনে অভ্যস্ত না, সেই জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখুন না ওর কি অবস্থা। আমি এত কষ্ট করে কি আমার সন্তানটিকে এই পরিণতির জন্য বড় করেছি? নৈরা অবুঝ, বাইরের দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না। ও জানে না 1 টাকা ইনকাম করতে ঠিক কতটা ঘাম জড়াতে হয়, জীবন কতটা কঠিন। বাবার ছায়া থেকে সে বোঝে না সমস্যা কি। সে আবেগ দিয়ে ভাবে সব সম্ভব। সে হয়তো কল্পনাও করতে পারে না মধ্যবিত্ত এক পুরুষের জন্য বাবাহীনা বিধবা বোন, ভাগ্নে, বয়স্ক মা, মাথার উপর বিশাল লোনের বোঝা ঠিক কতটা ভারী আর দুঃসহ। কিন্তু আমি আপনি তা বুঝি। চিনি দুনিয়া। আমায় সাহায্য করুন, আমার মেয়েটার আবেগ সামলাতে সাহায্য করুন। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি। আমি জানি আপনি কখনো কারোর ক্ষতিও কেটা চাইবেন না, আমায় ফিরিয়ে দেবেন না। দয়া করে আজকের পর থেকে নৈরাকে কোনোরূপ প্রশ্রয় দেবেন না। ঘর ছেড়ে একাধারে তাকিয়ে থাকা স্বরূপ ম্লান হাসলেও বরাবরের মতো তাকে দায়িত্বের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। তার বড্ড ইচ্ছে করে অভিযোগ করতে, কেন সবাই সবসময় তাকে দায়িত্বের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। তারও তো ইচ্ছে করে বাঁচতে, নিজের জন্য। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় স্বার্থপরতা করতে, কিন্তু বরাবরের মতোই কখনো কখনো মুখ ফুটে বলা হয়ে উঠল না, আর না করা হলো না স্বার্থপরতা। সর্বদা শুনে এসেছে দায়িত্বের কাঠগড়ায় থাকা মানুষদের স্বার্থপরতা করতে মানা। এলোমেলো দৃষ্টি ফেলে লম্বা নিঃশ্বাস নিল স্বরূপ। নওয়াজ মাহমুদের দিকে তাকিয়ে কৃত্রিম হেসে মাথা নেড়ে কলের পুতুলের মতো বলল, আজকের পর থেকে কোনো প্রশ্রয় পাবে না। নওয়াজ মাহমুদের মুখশ্রী উজ্জ্বল হয়ে উঠল। আপ্লুত নয়নে সৌরভের সাথে শেক হ্যান্ড করে কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপনার সহানুভূতির জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি শুধু ওর থেকে দূরত্ব বজায় রাখবেন, বাকিটা আমি সামলে নেব। সৌরভ ম্লান হেসে ভারু হয়ে আসা কণ্ঠে মিহিস্বরে বলল, নৈকট্য কখনো ছিলই না। নওয়াজ মাহমুদ প্রসন্ন মনে প্রস্থান করেন। সে যেতেই স্বরূপের ফোনটি তীব্র শব্দ উৎপাতের দ্বারা বেজে উঠল। স্বরূপ ঘাড় কাত করে তাকায় ফাটা স্ক্রিনের দিকে। কাঞ্চনবালা নামটি ভাসছে সেথায়। ভারী হয়ে আসা অন্তঃস্থল নিয়ে স্বরূপ নাম্বারটি ব্লক করে দিল। বুক ভরা দীর্ঘশ্বাস ফেলে বারকয়েক উচ্চারণ করল, দায়িত্বের কাঠগড়ায় থাকা মানুষদের স্বার্থপরতা করতে মানা। আটমোস্ট রেসপেক্ট ফর দোজ পিপল। খোলা জানালা, নিস্তব্ধ রজনী, নরম গদি, কৃত্রিম শীতলতা, ভরপুর প্রশান্তি। আভিজাতের ছোঁয়ায় শুয়ে থাকা ভারী দেহটির মাঝে একরত্তি প্রশান্তির দেখা নেই। কথাই আছে, টাকার গাছ থাকলেও সুখের ছায়া মেলে না। এই কথাটি বেশ জুৎসই নওয়াজ মাহমুদের জন্য। তার সুখ যে বহু বর্ষ আগেই ছিনিয়ে নেওয়া হয়েছে। জানালা ভেদ করে দূর আকাশে সেজে থাকা চন্দ্রের দিকে উদাসীন দৃষ্টি তার। অক্ষিপটে ভেসে ওঠা নারী অবয়ব আজও তার অন্তঃস্থলকে ক্লেশে জর্জরিত করে। মাঝে মাঝেই তার মনে হয় তার জীবনে টাকা বাদে সবকিছু থাকলেই বোধহয় ভালো হতো। নিরাদ, নোমান, নৈরা আর তার দোলা, হ্যাঁ তার দোলা। এতটুকু থাকলেই সেও তো সুখী হতো, কিন্তু নেই, এতটুকু তার কাছে নেই। বুক জুড়ে আর্তনাদ বেরিয়ে আসলো। কেন নিজের জীবনে অর্থবিত্তকে প্রাধান্য দিয়ে এসেছে ছোটবেলা থেকে। সৃষ্টিকর্তার আরাধনার নেশা ব্যতীত কোনো নেশাই হয়তো সুফল বয়ে আনে না। পৃথিবীতে অন্যতম এক অনিষ্টকর নেশা হলো টাকার নেশা। এই নেশা যদি মনুষ্যত্ববোধ খুইয়ে কাউকে গ্রাস করে, তবে ওই ব্যক্তির পশুতে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। পৃথিবীতে এমন অনেক পশু বিদ্যমান, তেমনি মাহমুদ পরিবারে অর্থবিত্তের সাথে সাথে এমন অনেক পশু গর্জে ওঠে। নওয়াজ মাহমুদ বাল্যকাল থেকে শান্ত, স্থির, বিচক্ষণ ধারার এক চতুর মানুষ। 20 বছর বয়স থেকে বাবার ব্যবসায় সে হাত পাটায়। 25 বছরের মধ্যে সে বাবার ব্যবসা পুরোপুরি বুদ্ধিমত্তার সাথে নিজের দখলে নিয়ে নেয়। বাবার সেই চলনসই ব্যবসায় এসে একে উন্নতির শিখরে নিয়ে যেতেও তার সময় লাগে না। তখন তার 2 চাচাও তাদের ব্যবসার সাথে যুক্ত ছিল। দ্বন্দ্বটা সেখান থেকে শুরু হয়। পুরো ব্যবসাটা সহ বিশাল পরিমাণের একটা সম্পত্তি ধীর স্থির নওয়াজ মাহমুদের আয়ত্তে চলে যায়
তার দক্ষতা আর বুদ্ধিমত্তার জোরে। তার চাচারা সহ চাচাতো ভাইয়েরা কেউই তার মতো ব্যবসার হাল ধরতে পারছিল না, তাই তারা ভাগবাটোয়ারার সিদ্ধান্তে পৌঁছায়। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে তুমুল দ্বন্দ্বে লিপ্ত নুহাশ মাহমুদের চাচারা সহ চাচাতো ভাইয়েরা। নুহাশ মাহমুদের তিলে তিলে গড়া বিশাল সাম্রাজ্যে তখন বসে বসে খাওয়া চাচা চাচাতো ভাইয়েরা হকের থেকে বেশি সম্পত্তির ভাগ চায়। যেই জায়গা জমি সহ শপিং কমপ্লেক্সগুলো নুহাশ মাহমুদ নিজের ইনকামে গড়ে তোলে, সেই জায়গাগুলোতেও তারা ভাগ বসাতে চায়। তাদের বক্তব্যে এই সম্পত্তি নুহাশ মাহমুদ তাদের টাকা দিয়ে গড়েছে। এই নিয়ে দ্বন্দ্ব জারি থাকে বহুদিন, কিন্তু তন্মধ্যে নুহাশ মাহমুদের নিজের পরিবারে মুখোশধারী শত্রুতে পরিণত হয়ে যায় তা টের পায় না নুহাশ মাহমুদ। ততদিনে সে নিজের পছন্দের নারীকে বিয়ে করে 3 সন্তানের জনক হয়ে গিয়েছে। সম্পত্তি, বুদ্ধিমত্তা, ক্ষমতায় নুহাশ মাহমুদ সব দিক থেকে এগিয়ে থাকায় তারা পেরে ওঠে না নুহাশ মাহমুদের সাথে। তাই তো আঘাতটা ঠিক নুহাশ মাহমুদের রিজু শির দ্বারা বরাবর করলো। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার যাত্রাপথে নুহাশ মাহমুদ একজন চমৎকার প্রেমিক পুরুষ ছিলেন। বাবার ব্যবসা সামলে রোজ 1 ঘন্টা একটি কলেজ পড়ুয়া মেয়ের পেছনে ঘোরা ছিল নুহাশ মাহমুদের এক অন্য সত্তার সবচেয়ে প্রিয় কাজ। ক্লান্ত বদন দিয়ে মেয়েটির কাছে রোজ একটা আবদার নিয়ে হাজির হতো। তার একটু বিশ্রাম প্রয়োজন। দোলা নামক মেয়েটি রোজ ওই আবদার এড়িয়ে যেত। নুহাশ মাহমুদও নাছোড়বান্দা, সে কখনো প্রয়াস করা থামাতো না। এমনি একদিন নুহাশ মাহমুদ হাজির হয় মেয়েটির কাছে, সাথে থাকে রোজকার সে আবদার। তবে আশ্চর্যজনকভাবে সেদিন দোলা এড়িয়ে গেল না, বরং হেঁটে নুহাশ মাহমুদের কাছে এসে দাঁড়ায়। তীক্ষ্ণ নজরে ছেলেটিকে পর্যবেক্ষণ করে রাগান্বিত স্বরে বলে, রোজ রোজ এমন আবদার না করে বাবা মাকে নিয়ে আমার বাড়িও তো আসতে পারেন। বিবাহ ব্যতীত কোনো ছেলের ক্লান্তি দূর করার মতো উচ্ছন্নে যাওয়া মেয়ে আমি নই, তাই এরপর থেকে এমন আবদার নিয়ে আর আসবেন না। বলেই দোলা গটগট করে চলে যায়। নুহাশ মাহমুদ সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল। আকস্মিক সে অনুভূতিহীন হয়ে পরে আনন্দে। সেই রাতেই বাবা মার কাছে নিয়ে হাজির হয় দোলাদের বাসায়। সেই রাতেই একদম বিয়ে করে ঘরে তোলে দোলাকে। নুহাশ মাহমুদের বাবা হতভম্ব হয়ে পড়ে শান্ত ছেলেটার অশান্ত সেই রূপে। দীর্ঘ 2 বছরের অপেক্ষার পর প্রেয়সীকে নিজের করে পেয়ে কর্মজীবন, ব্যক্তিজীবন সব দিক থেকে সমৃদ্ধ নুহাশ মাহমুদ দুর্বার গতিতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়। কিন্তু সুখ যে ক্ষণস্থায়ী। নৈরার বয়স তখন 4 বছর। তারা রূপসা নদীর ওপারে শহর থেকে কিছুটা দূরে সিঙ্গারচর নামের জায়গাটিতে পৈতৃক নিবাসে থাকত নুহাশ মাহমুদ আর তার পরিবার। 2 ছেলেকে স্কুলে পাঠিয়ে দোলা মেয়েকে নিয়ে ঘরের সময় কাটাচ্ছিল। দোলাকে ঠিক রানীর ন্যায় সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন নুহাশ মাহমুদ। সন্তান আর স্বামী এদের ভালোবাসায় পরিপূর্ণ করে রাখাই ছিল দোলার একমাত্র কাজ। ছোট ছোট হাত পায়ের দ্বারা স্বাবলম্বী নৈরা তখন বেজায় চঞ্চল, দুষ্ট ছিল। হঠাৎ মায়ের চোখের আড়াল হলে সে এক ছুটে বেরিয়ে পড়ে ঘর থেকে। নুহাশ মাহমুদ প্রত্যেকদিন ঘর থেকে বের হওয়ার আগে মেয়েকে সময় নিয়ে আদর করে বলে যায় কেউ ডাকলে তার সাথে যেন চলে না যায়, মায়ের সাথে সাথে থাকে যেন। কিন্তু বরাবরই নৈরা বাবার অবাধ্য। ছোট্ট বাচ্চাটি বাবার কথা এক কান দিয়ে শুনতো, অন্য কান দিয়ে বের করে দেয়াই ছিল তার কাজ। এমনি একদিন নুহাশ মাহমুদের ছোট চাচার মেজো ছেলে নৈরাকে ডাকলো। বোকা নৈরা হাসতে হাসতে চলে গেল তার সাথে। দোলা রান্নাঘর থেকে দেখলো মেয়েকে যেতে। নুহাশ বারবার বলে যায় তাকে সাবধানে থাকতে। সে মেয়েকে দেবরের সাথে একা ছাড়তে সাহস পায়নি। সেও ছিটে বের হয় মেয়ের পিছু পিছু। তবে সেই বের হয় একেবারে বের হওয়া ছিল দোলার জন্য। সেদিন ঠিক বিকাল 4টায় হন্য হয়ে স্ত্রী সন্তানকে খুঁজতে থাকা নুহাশ মাহমুদ আদমরা নৈরাকে পেয়েছিল গ্রামের জঙ্গলের মাঝে। তার ঠিক সামনে পড়েছিল ছুরির আঘাতে ক্ষতবিক্ষত প্রিয় স্ত্রীর লাশ। 2 চাচারা আর চাচাতো ভাইয়েরা মিলে নিজের ক্ষোভ মেটিয়েছে নুহাশ মাহমুদের সুখ কেড়ে নিয়ে। তারা এই জীবনে আর সূর্যের আলো দেখতে পারবে না, সেই ব্যবস্থা করে নুহাশ মাহমুদের স্ত্রীকে দাফন দেয়। আর হাসপাতালের দ্বার প্রান্তে উম্মাদের মতো ছোটাছুটি করে অর্ধমৃত প্রায় মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে ছোট্ট মেয়েটিকে মারতে চেয়েছিল, কিন্তু কোনো এক মিরাক্কেলের মতো বাচ্চাটি সে যাটায় বেঁচে যায়। সেই ঘটনার পরই নৈরা এমন চুপচাপ উদাসীন হয়ে যায়। বাচ্চা মেয়েটি ওই হিংস্রতা সহ্য করতে পারেনি। অতটুকু মেয়ে একটা ট্রমার মধ্যে দিয়ে যায়, যার দ্বারা সে নিজের চঞ্চলতা খুইয়ে ফেলে। তখন ছোট ছোট 3 সন্তান নিয়ে তখন সর্বহারা নুহাশ মাহমুদ অনাহতর ন্যায় বসেছিল। কি করবে, কিভাবে করবে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে সে ভাবতে ভাবতেই হিংস্রতা ভর করে। পরদিন ঠিক সকালে মেজো চাচার একমাত্র মেয়েটাকে কলেজ থেকে তুলে আনে, এবং সেটাই ছিল মিতা। বাবা ভাইদের করা পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হয় ছোট ছোট মাহারা বাচ্চাদের দেখাশোনা করে। সে বিনা অভিযোগে মাথা পেতে নেয় সেই শাস্তি। ধীরে ধীরে সেই ছোট ছোট বাচ্চাদের মা হয়ে উঠল। একটা সময় নুহাশ মাহমুদের স্ত্রীরও তকমা পায়। তবে প্রায়শ্চিত্তের বিনিময়ে পাওয়া এই বিলাসবহুল জীবনে মিতা একরত্তি মানসিক সুখ কখনো পায়নি। অবশ্য এটাই তো হওয়ার কথা ছিল। সে তো পাপের প্রায়শ্চিত্ত করছে, সেখানে সুখের সংসার কিভাবে পাবে সে?
মিতার জীবন থেকে বিয়োগের খাতায় লিপিবদ্ধ হয় স্বামীর ভালোবাসার মাতৃত্ব। নুহাশ মাহমুদের থেকে একটু ভালো আচরণ আজ পর্যন্ত মিতা পায়নি, আর নারী জীবনে সে কখনো নিজের গর্ভের সন্তানের মা হতে পারবে। এমনি কঠোর নিয়ম মেনে আজ পর্যন্ত তাকে একটা দুর্বিষহ জীবন বয়ে চলতে হচ্ছে। মাঝে মধ্যে কষ্ট হয় খুব, কিন্তু দিন শেষে বাবা ভাইদের করা পাপের কাছে সেই কষ্টটাও ফিকে পড়ে। সে হাসি মুখে মেনে নেয় সবটা। মিতা অশ্রুসিক্ত বদ্ধ নেত্র খুলে তাকায় পাশে শুয়ে থাকা নৈরার দিকে। মৃদু হেসে মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। বড্ড আদরের সাথে হাতের উল্টো পিঠে চুমু খায়। এই দুর্বিষহ জীবনে এই 3 ছেলে মেয়ে তার স্বস্তি প্রশান্তি। নিরাদ, নোমান, নৈরা তাকে কখনো নিরাশা করেনি। আজ পর্যন্ত তাকে কখনো কষ্ট দেয়নি, অসম্মান করেনি। ছোটবেলা থেকে মাম্মা মাম্মা করে তার মাতৃত্বের অপূর্ণতাকে পরিপূর্ণ করে দিয়েছে। গর্ভে ধারণ করেনি তো কি হয়েছে, কোলে পিঠে মানুষ তো করেছে। সে মা, এই 3 জনের মা। নৈরা আজও জানে না সে তার আসল মা নয়। ছোটবেলার সেই স্মৃতি আজ নৈরার কাছে অস্পষ্ট। যেই টাকার জন্য আজ নুহাশ মাহমুদ সর্বহারায়, সেই টাকাকেই এখন নিজের জেদ বানিয়ে নিয়েছে। এই জেদের কাছে প্রায়শই বিবেক অবহেলিত থেকে যায়। আজ টাকা জোরে নুহাশ মাহমুদকে শহরের সবাই এক নামে চেনে। নিরাদও ঠিক বাবার প্রতিরূপ, কিন্তু নোমান আর নৈরা ঠিক এর উল্টো। তারা টাকার গুরুত্ব খুব কম বোঝে। টাকা তাদের কাছে অবহেলিত। তোমার মতিভ্রষ্ট হয়েছে। ওইখানে আমি ইতিমধ্যেই কত টাকা ইনভেস্ট করে ফেলেছি তোমার ধারণা আছে কোনো? এখন আমি কাজ বন্ধ করে দেব। তুমি আমার সাথে মজা করছো? নুহাশ মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে শুধায়। বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি রেখেই নোমান দৃঢ় কণ্ঠে বলল, না, মতিভ্রষ্ট হয়নি, বরং আমার মস্তিষ্ক সঠিক জায়গায় আছে। কিন্তু তোমার মস্তিষ্ক টাকার নেশায় বিবেক খুইয়ে বসেছে। জায়গা কেন সেটা ভালো কথা, কিন্তু সব জায়গাগুলোতে দালান উঠানো কি খুব প্রয়োজন? একটা খালি জায়গা থাকলে তোমার কোনো লস হবে না, বরং চারিপাশে মানুষ একটু খেলাধুলা, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারবে। পুরো শহরে একটা খালি জায়গা পাওয়া দুষ্কর। আর আমার সেই টাকা দিয়েই তোমরা বিলাসিতা করে বেড়াও। একটু হাত পা গজিয়েছি কি অমনি বাবার কাজের উপর আঙুল তুলছো? এই যে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা কি করে আছি সেটা শুধু আমি জানি। তাই নিজের এই সমাজসেবার চিন্তাভাবনা আমার সামনে দেখাবে না। পুরো দুনিয়ার মানুষ দালান করে বেড়াচ্ছে, আর আমি একা গিয়ে মানুষের প্রতি সহমর্মিতা দেখাবো? নুহাশ মাহমুদ তার ছিল হেসে বললেন। নোমান চোয়াল শক্ত করে নেয়। এত বলার পরেও বাবার মাঝে বিবেকের সঞ্চার করতে না পেরে সে দাঁতে দাঁত চেপে শুধায়, তুমি সাউথ সেন্টার রোডের কাজ বন্ধ করবে না? কখনো না। অলরেডি কত টাকা আমি খরচ করে ফেলেছি ম্যাটেরিয়ালসের পেছনে। এই টাকাগুলো কে দেবে? তুমি দেবে? নোমান কিয়ৎকাল তাকিয়ে থাকে বাবার পানে, অতঃপর গটগট করে বেরিয়ে যায় বাবার অফিস রুম থেকে। ঠিক 5 মিনিট বাদ ফিরে আসে হাতে একটা ফাইল নিয়ে। নুহাশ মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছেলের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। সাউথ সেন্ট্রাল রোডে দালান তৈরি বাবদ এই পর্যন্ত যত খরচ হয়েছে এটা সেই ফাইল। নোমান ফাইল খুলে বাবার সামনে মেলে ধরল। নুহাশ মাহমুদ ফাইলে চোখ বোলালো। এ যাবৎ 82 লক্ষ টাকা খরচ হয়েছে। নোমান চেক বইতে নির্দিষ্ট অ্যামাউন্ট লিখে বাবার সামনে বাড়িয়ে দিল। গমগমে স্বরে বলল, তোমার এই পর্যন্ত যত খরচ সবটা এখানে রয়েছে, এখন কাজ বন্ধ করো। নুহাশ মাহমুদ ভুরু উঁচিয়ে চেকটার দিকে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ তার থমথমে মুখশ্রী ভেদ করে উচ্চস্বরে হাসি বেরিয়ে আসে। নুহাশ মাহমুদ হাসতে হাসতে বললেন, ওহ নোমান আব্বু, আপনি বড় হলেন না? ছোটবেলার মতো জেদি একরোখা বাচ্চামো এখনো রয়ে গিয়েছে। আমার টাকা আমাকেই দিচ্ছেন? শেষের কথাটা নুহাশ মাহমুদ হাসি থামিয়ে গম্ভীর মুখে বললেন। নোমান টেবিল চাপড়ে নুয়ে আসে বাবার দিকে, শক্ত কণ্ঠে বলে, এই টাকাগুলো তুমি এমনি এমনি আমায় দাওনি, আমি এফোর্ট দিয়েছি, তার পরিবর্তেই দিয়েছ। তোমার ব্যবসা আমি বড়সড় একটা এফোর্ট দিই, এটা তুমি অস্বীকার করতে পারবে না। নুহাশ মাহমুদ ক্রুব্ধ চোখে তাকায় ছেলের পানে। মস্তিষ্ক এমনিতেই বিধ্বস্ত মেয়ের চিন্তায়। সে আর বাগবেতণ্ডায় জড়ায় না। এমনিতেই তার এই ছেলেটা খানিক উগ্র, যা করবে তো করবেই। সে থমথমে মুখে ড্রয়ার থেকে সাউথ সেন্টার রোডের জায়গার কাগজপত্র বের করে ছুঁড়ে মারল ছেলের দিকে, সাথে চেকটাও ফিরিয়ে দিল। অতিষ্ঠ হয়ে বলল, যা ইচ্ছে তাই করো গিয়ে। নোমান কপাল কুচিয়ে পেপারস নিয়ে বেরিয়ে আসে। বাবার অফিস রুম থেকে বেরিয়ে স্বস্তির এক নিঃশ্বাস ফেলল। করিডোর পেরোতে পেরোতে পকেট থেকে ফোন বের করে অনেক খুঁজে সিনিয়র ম্যাডাম নাম্বারটা বের করলো। বিনা দ্বিধায় ফোন দিল। রিসিভ হলো বেশ সময় নিয়ে। রিসিভ হতেই ভেসে আসলো রসকসীন ছাচালো কণ্ঠ। আপনি আমায় আবার ফোন দিয়েছেন কোন সাহসে? আপনার মতলব কি? আপনি তো মোটেও ভদ্রলোকের মতো আচরণ করছেন না। নোমান বিরক্তিতে চোখমুখ কুচকে নিল। দাঁতে যাচ্ছে চেপে মেকি মিঠি সুরে বলল, জান, তুমি আমার সাথে এমন আচরণ করতে পারলে? তুমি কি জানো না আমার হৃদয় পুরে তোমার ঝাঁঝালো কণ্ঠে? কখনো তো একটু মিষ্টি সুরে কথা বলতে পারো। কান থেকে ফোনটা নামিয়ে মুখের সামনে ধরল। লোকটা কি বলে সম্বোধন করলো জান? সে তড়িৎ ফোনটা আবার কানে ঠেকায়, তেজি কণ্ঠে বলে, অসভ্য বেয়াদব লোক, আমি আপনাকে পুলিশে দেব বেয়াদব লোক। রাত বিরাতে মহিলাদের ফোন করে ছ্যাঁচড়ামো করা একদম বের হয়ে যাবে পশ্চাৎ দেশ দুটোই ডান্ডার বাড়ি পড়লেই।
নোমান দাঁত খিচে দাঁড়িয়ে যায়, পাল্টা তেজি গলায় খেকিয়ে উঠে বলল, আপনি আমার পুলিশে দিয়ে আমার পশ্চাৎ দেশ লাল করবেন, আর আমি চেয়ে চেয়ে দেখব? ও হে সিনিয়র ম্যাডাম, আপনার মস্তিষ্ক বয়স হয়ে গিয়েছে, তাই এত শর্ট টেম্পার্ড আর বেশি বোঝে। আপনি কি ভেবেছিলেন আমি রাত বিরতে ফোন দিয়ে আপনার সাথে প্রেম আলাপ করতে চাই? আমার মাথা খারাপ হয়ে যায় নিজের জলজন্ত একটা ম্যানার্সের প্রভাসকে প্রেম নিবেদন করব। আমি বিফোরের সাথে কথা বলার জন্য ফোন করেছি, ওকে ফোনটা দিন। নোমান বেশ রাগের সাথে কথাটা বলল। সাধনা রাগ নিয়ন্ত্রণ করে নেয়, দাঁতে দাঁত চেপে বলে, বিভোরের সাথে আপনার কি কথা? ও আমার ফ্রেন্ড হয়, আর ফ্রেন্ডের অনেক কথা থাকে, তা আপনাকে বলবো কেন? দিন ফোনটা ওকে। একটা 5 বছরের বাচ্চা আপনার মতো বুড়ো লোকের ফ্রেন্ড মস্করা করছেন আমার সাথে? সহসা নোমান গর্জে উঠল। মেকি রাগ নিয়ে বলল, এই দেখুন, বুড়ো বলবেন না। বুড়ো বললেন কেন? আমার মতো ইয়াং ছেলে এখনো বিয়ে নামক বিষ খায়নি, বাচ্চার মুখে বাপ ডাক শুনিনি, আর আপনি বলছেন বুড়ো? যদিও সন্দেহ আছে বাপ ডাক শুনতে পারবো কিনা। আপনার ছেলে তো আমার এলইডি বাল্বের নারী নক্ষত্র নাড়িয়ে দিয়েছে, আদৌ চলছে কিনা জানি না। সাধনা ব্যগ্রকণ্ঠে গর্জে উঠল নোমানের লাগাম ছাড়া কথায়। সে শাসিয়ে বলল, এই অসভ্য লোক, মুখ সামলে কথা বলুন। আপনাকে আগেও বলেছি বয়স্কদের সমীহ করে চলবেন, আর আপনি আমার সাথে লাগাম ছাড়া কথা বলছেন। লাগাম ছাড়া কথাবার্তা? এটা আপনার কাছে লাগাম ছাড়া কথাবার্তা মনে হলো? এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাই এনি চান্স যদি আমি বাবা ডাক না শুনতে পারি, তবে আপনাদের মা ছেলেকে দেখে নেব, জরিমানা হিসেবে দুজনকে তুলে নেব। নোমান খেকিয়ে উঠে বলল। সাধনা এ পর্যায়ে চুপসে গেল। তার মাঝে মৃদু উদ্বেগ কাজ করলো, যদি আসলে এমন কিছু হয় লোকটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সে। এবার সে ভেজা বেড়ালের মতো চুপচাপ ফোনটা বিভোরকে দিয়ে দিল। বিভোর ফোন নিয়ে চঞ্চল কণ্ঠে ডেকে উঠল। বন্ধু। বিভোরের আওয়াজ শুনতেই নোমানও চঞ্চল কণ্ঠে বলল, ক্যাপ্টেন, তোমার জন্য সুখবর আছে। আজকের পর থেকে তুমি যখন ইচ্ছে মাঠে ক্রিকেট প্র্যাকটিস করতে পারবে। দালান উঠে যাওয়ার ভয় আর করতে হবে না। বুব্বর চোখ মুখ চকচক করে উঠল, উচ্ছ্বসিত হয়ে শুধায়, বন্ধু, তুমি সত্যি কথা বলছো? একদম। ওই মাঠে আর দালান উঠবে না। ওই মাঠ এখন তোমার। এখন খুশি তুমি? ওই মাঠ আমার, ওই মাঠে আর দালান উঠাবে না। বুব্বর অবুঝ কণ্ঠ, হ্যাঁ, ওই মাঠ তোমার। যা বন্ধুর তা তোমারও। আর কখনো ওই মাঠে দালান উঠবে না। ওখানে তোমরা খেলবে, আনন্দ করবে। বুব্বর খুশিরা সীমা হারালো নোমানের কথায়। সে ফোনে নোমানকে অজস্র আদর পাঠালো, উচ্ছ্বসিত হয়ে বলল, বন্ধু, আই লাভ ইউ। নোমান হেসে বলল, আই লাভ ইউ টু ক্যাপ্টেন। নোমান বুক ভরা প্রশান্তির নিঃশ্বাস ফেলে নৈরার ঘরের দিকে যায়। মেয়েটার শরীর ভালো না, জ্বরে দুর্বল হয়ে পড়েছে। বিগত দিনগুলোতে ক্যানোলা দিয়ে রাখা হয়েছে। মনে মনে বুব্বর আনন্দ ভেবে হাসল। ওই স্বল্প পরিচিত ছোট্ট ছেলেটার আবদার কদিন যাবৎ তাকে অস্থিরভাবে তাড়া করে বেড়াচ্ছিল। মামু মায়ের কষ্ট দূর করতে চাওয়া ছেলেটার বিশাল স্বপ্নের সিঁড়ি হতে ইচ্ছে হয় তার। তার যথেষ্ট সামর্থ্য রয়েছে, কিন্তু কোথাও একটা কিন্তু জড়িত জড়তা তো থেকেই যায়। আমরা চাইলেই সহানুভূতির জায়গা থেকে সবকিছু করতে পারি না। ইদানিং মনে হয় বিভোর নামক ছেলেটা আর তার পরিবারের সাথে সেও কিছুটা জুড়ে আছে। অবশ্যই কৃতিত্ব তার বোকা বোনের। মানুষ পরখ সে সুদক্ষ বলেই তো বিশাল পৃথিবী ছাপিয়ে সে সরব ইব্রাহিম নামক দায়িত্বশীল এক নির্মল প্রাণ সাদামাটা ব্যক্তির প্রেমে পড়েছে। গ্রীষ্মের খরতাপে পুড়তে পুড়তে তখন কাঞ্চনবেলার মিঠা নরম সোনালি আলোয় সদ্যই শহরতলে একটু শীতলতা ধারণ করেছিল। কিন্তু জারুল ফুলের গাছের কাণ্ড ধরে টানতে থাকা ব্যস্ত নারীটির এলোমেলো শাড়ি ভেদ করে উকি দেওয়া মেধহীন সাফেদ উদর যেন সেই শীতলতাটুকু গ্রাস করার প্রয়াসে মাত্র। এহেন দৃশ্যে পরিবেশ কতটুকু উত্তপ্ত হলো কে জানে, কিন্তু একজনের অন্তঃস্থল সহ মেজাজ বেশ উত্তপ্ত হলো। চাওয়ালের সাথে ঝগড়া করতে করতে নৈরা জালুল ফুলের কাণ্ড আঁকড়ে ধরে ফুল পাড়ছে। সদ্য ব্যাংকা সিঁড়ি থেকে নামা সরব ফসফস করে উঠল এহেন অসংলগ্ন দৃশ্যে। সে চাপা আক্রোশের সাথে বেড়বিড় করে, এক ফুল আরেক ফুল পাড়ছে। সে স্বভাব সুলভ কোনো রকমে কলিগদের বিদায় সম্ভাষণ জানিয়ে লম্বা লম্বা পা ফেলে মেয়েটির নিকট যায়। চাপা আক্রোশের সাথে বলে, নৈরা, আপনি এখানে কি করছেন? নৈরা চকিতে গাছের কাণ্ড ছেড়ে দিল। সরবকে দেখতে চমৎকার হেসে হাতের আর কানে গুজে রাখা জারুল ফুলগুলো দেখিয়ে বলল, আপনি এসেছেন, ফুলগুলো খুব সুন্দর। আমি কানেও গুজেছি, না ওই বুড়ি গুজে দিয়েছে। কি সুন্দর লাগছে আমায়, দেখুন। সরব ঠোঁটের ঠোঁট চেপে ফসফস করে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। হাত বাড়িয়ে কাঁধে উঠিয়ে রাখা আঁচলটা নামিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলল, ফুলের কানে ফুল,
বড্ড বেমানান। নয়রা কপাল কুঁচকে নেয় লোকটির দ্বিচারিতায়। একদা তো বলেছিল ফুল ব্যতীত তাকে অসম্পূর্ণ লাগে, আবার কথা বদলে গেল কেন? সে সেদিকে মনোনিবেশ করল না, বরং লোকটির কথার চমৎকার পছন্দনীয় অর্থ বের করে সে একগাল হাসল। প্রফুল্ল চিত্তে প্রচণ্ড উৎসুকতার সাথে এগিয়ে যায়, ভুরু নাচিয়ে বিজ্ঞদের মতো গম্ভীর কণ্ঠে শুধায়, ফুলের কানে ফুল? আমি ফুল? আপনি প্রশংসা করছেন আমার? আমি ফুলের মতো সুন্দর? তার মানে আপনি আমায় নিয়ে ভাবেন? আমি নিশ্চিত আপনার ওই নির্দয় মনটায় আমার জন্য কিছু কিছু আছে, তাই না? ঠিক বলছি না আমি? বলুন না, বলুন। সরপের রাগ উবে যায় নিজের উপর ঝুঁকি আসা হাসি মাখা মুখটি দেখে। সে কপাল কুঁচকে থমথমে মুখে হাত বাড়িয়ে নিজের শাহাদাত আঙুলটা ঠেকালো মেয়েটির কপালের মাঝ বরাবর। অতঃপর পুতুলের মতো এক আঙুলের সাহায্যে মেয়েটিকে দূরে ঠেলে দিয়ে বলল, পাকনি বুড়ি, বিগড়ে যাওয়া কাঞ্চনবালা, সারাদিন মাথায় শুধু এসব চলে। আপনার বাবাকে বলুন আপনাকে বিয়ে দিয়ে দিতে, আপনি বড্ড পেকে গিয়েছেন। দূরে ঠেলে দেয়া নয়রা হতাশা নিঃশ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে গিয়ে বেঞ্চিতে পা ঝুলিয়ে বসল। যেতে যেতে উদাসীন কণ্ঠে বলে, আপনি প্রস্তাব নিয়ে আসুন, আমি এখনই বিয়ে করে নিয়েছি। সরব বরাবরের মতো মেয়েটির কথা শুনেও না শোনার ভান করল। কাটিয়ে আসা মিষ্টি সেই অনুভূতি মিশ্রিত মুহূর্তটুকু স্মৃতিচারণ করে নয়রা ম্লান হাসল। বুক জুড়ে কান্নারা দলা পাকায়। ইদানিং কেন সবকিছু এত ধরাছোঁয়ার বাইরে? কেন সরপের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি তার কাছে? চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নয়রার। হাতের মুঠোয় থাকা ফোনটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ফোনটা একটু তুলুন না স্বরূপ। আজ 2 দিন আপনাকে এক পলক দেখা তো দূরের কথা, আপনার আওয়াজটুকু শুনিনি আমি। আপনি আমায় কিসের শাস্তি দিচ্ছেন? অনুমতিবিহীন ভালোবাসার? এতটা কঠিন শাস্তি? অত দূরত্ব নামক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিটা থেকে রেহাই চাই আমি। প্লিজ স্বরূপ, প্লিজ। এটা সহ্য করার ক্ষমতা আমার নেই যে, প্লিজ। কাঁদতে কাঁদতে মোবাইলটির উপর জোর খাটায় মেয়েটি, যেন মোবাইলটির উপর চাপ প্রয়োগ করলেই সরব ফোন ধরবে। আজ 2 দিন নয়রা ঘরবন্দি, তাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়ে রাখা হয়। নয়রা বুঝতেই পারে না তাকে কিভাবে ঘুমের ওষুধ দেয়া হয়, কেন দেয়া হয়। পরিবার ছলে পড়ে সে পেরে ওঠে না বোকা মেয়েটি। সবাই কিভাবে যেন তাকে বোকা বানিয়ে ঘুমের ওষুধ দিয়ে দেয়, আর সে হারিয়ে ফেলে তার জীবনের কয়েকটা কাঞ্চন বেলা। তাই আজ নয়রা লড়ছে পরিবারের বিরুদ্ধে, লড়ছে নিজের শরীরের সাথেও। সকাল থেকে নিজেকে ঘরবন্দি রেখেছে সে, এক গ্লাস পানিও মুখে দেয়নি। তার ভয় হয় যদি তাতেও ঘুমের ওষুধ থাকে। তবে আজ পরিবার লোকজন হেরে গিয়েছে নয়রার চতুরতার কাছে। তারা কোনোমতেই তাকে ঘুমের ওষুধ, কোনো প্রয়োজনীয় ওষুধ কেন খাওয়াতে পারেনি। নূর, মাম্মাম এসেছি, দরজাটা একটু খোলো আম্মা। তোমার শরীরের কি অবস্থা একটু দেখবো শুধু। আমার হাতে কোনো খাবার কিংবা ঔষধ কিচ্ছু নেই, বিশ্বাস করো। অজস্রবারের মতো মায়ের আওয়াজে নয়রা নিস্তেজ পড়ে রইল বিছানায়। দরজা খোলার তাগিদ অনুভব করলো না, কিন্তু একটু আগেও নোমান নিরাদও চেষ্টা করেছে, কিন্তু পারেনি। নৌরা, মাম্মামের কথা শুনবে না? তুমি বীরঙ্গনায় যাবে ঠিক আছে, আগামীকাল যেও, কিন্তু আজ তো কিছু খেয়ে শক্তি জোগাতে হবে। মিথ্যা কথা শেষ করতে একজোড়া কঠিন দৃষ্টি তাকে দগ্ধ করলো। নওয়াজ মাহমুদ কঠোর চোখে তাকায় স্ত্রী পানে, চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলে, মিথ্যা আশ্বাস দেবে না আমার মেয়েকে। তোমার প্রচেষ্টা দেখে আমার হাসি পাচ্ছে। এই করে তুমি দিন শেষে একজন ভালো মা হিসেবে নিজেকে প্রমাণ করো। এই তার নমুনা। মেয়ে সারাদিন না খেয়ে আছে আর তুমি মা হয়ে তাকে খাওয়াতে পারোনি, কিন্তু নিজে ঠিকই খেয়েছো। গলা দিয়ে খাবার নেমেছে তোমার, নামবেই না কেন? কয়েকটা পশুর মাংস তুমিও যে। ওর যদি আজ এই অবস্থা হয়ে থাকে তার জন্য তুমিও দায়ী মিতা। মেয়ে কি করছে তা মায়ের খবর থাকে না। সারাদিন ওকে ঘরে একা ফেলে রেখে নিজে বিলাসিতায় মগ্ন থাকতে। সরো আমার চোখের সামনে থেকে, যাও এখান থেকে। শেষের কথাটা ধমকে উঠে বলল নওয়াজ মাহমুদ। মিতা নিরুদ্বেগ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিচ্ছুটি বলে না। নওয়াজ মাহমুদ হিংস্র দৃষ্টি ফেলে মিতার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে নেয়। দর আওয়াজে মেয়েকে ডেকে ওঠে, নইরা আম্মা, দরজা খুলুন, বাবা এসেছি। বাবা সারাদিনে কিচ্ছু খায়নি আম্মা, খুব খিদে পেয়েছে। আপনার সাথে এক টেবিলে খাবার খাবো, কোনো ঘুমের ওষুধ নেই। দরজা খুলুন আম্মা। নয়রা অশ্রুসুক্ত নয়ন আরও সিক্ত হলো বাবার কথায়। এই মানুষগুলো এখন ভয় লাগে তার, কেমন অচেনা মনে হয়। সে জেদি কণ্ঠে বলল, আমার খিদে নেই, খাবো না আমি, তোমরা খেয়ে নাও, বারবার আমায় বিরক্ত করবে না। নওয়াজ মাহমুদ আর নম্রতা বজায় রাখতে পারলেন না, সে শক্ত কণ্ঠে বললেন, আপনার দরজা ভাঙতে আমার 5 মিনিট সময় লাগবে আম্মা। আমায় কঠোর হতে বাধ্য করবেন না। 2 মিনিটের মাঝে দরজা খুলবেন। আপনাকে খাবার খেয়ে রাতের ওষুধ খেতে হবে। বাবার কঠোরতায় অনভ্যস্ততা নয়রা। দরজাটি মিনিটের মাঝে খুলে গেল। বেশি উঠল মেয়ের বিধ্বস্ত দশা। নয়রা অশ্রুসুক্ত নয়নে বাবার দিকে তাকিয়ে পড়ল, তোমরা এমন কেন করছো? কেন আমায় জোর করছো সবকিছুর জন্য? আমি বারণ করার পরেও কেন জোর করে রোজ ঘুমের ওষুধ দাও আমায়? কারণ আপনি অনিয়ম করেন। আপনার শরীরে যতটুকু বিশ্রাম যত্ন প্রয়োজন ততটুকু করেন না।
তাই আমায় বাধ্য হয়ে আপনাকে ঘুমের ওষুধ দিতে হয়। আর দেবে না? কেন দেব না? আপনার বিশ্রামের প্রয়োজন। আপনি অনিয়ম করলে আমায় বারবার এমন করতে হবে? ফের বাবার অনমনীয় কণ্ঠে নৈরা অশ্রুসিক্ত নয়নে তাকে নম্রস্বরে অনুনয় স্বরে বলল, আমার বীরঙ্গনায় যেতে হবে। কেন? নৈরা বাক্য স্বল্পতায় ভুগল। অস্থির দৃষ্টি ফেলছে সে। প্রশ্নের যথার্থ জবাব দিতে পারল না। বাচ্চা দলে জেদি কণ্ঠে বলল, যেতে হবেই। সেটাই জিজ্ঞাসা করছি, কেন যেতেই হবে আপনাকে বীরঙ্গনায়? কৈফত দিতে অনভ্যস্ত নৈরা। আজও পারল না সে কৈফত দিতে। অসহ্য মানসিক চাপ নিয়ে সে বিছানায় গিয়ে আবার বসে পড়ল। নুহাশ মাহমুদ খাবারের প্লেট হাতে নিয়ে ভেতরে ঢুকলেন। হাত ধুয়ে ভাত মাখতে মাখতে মেয়ের সামনে পা গুটিয়ে বসলেন। প্রথম লোকমাটা নৈরার দিকে এগিয়ে দিতে ভয়ার্থ দৃষ্টিতে তাকায়। মেয়ের মনোভাব বুঝতে পেরে নুহাশ মাহমুদ নীরবে লোকমাটা নিজের মুখে তুলে নিল। শান্ত স্বরে বলল, ঘুমের ওষুধ নেই আম্মা, ভয়ের কিছু নেই। আপনাকে আর ঘুমের ওষুধ দেওয়া হবে না আজকের পর থেকে। তবে আমি আগামীকাল থেকে বীরঙ্গনায় যেতে পারি? আমার জ্বর কমে গিয়েছে। দরকার পড়লে আমি সব ঔষধ খাবো নিয়ম করে, কোনো অনিয়ম করব না আমি। নৈরার উচ্ছ্বসিত কণ্ঠ। নুহাশ মাহমুদ মৃদু হাসল মেয়ের কথায়। এক লোকমা খাবার মেয়ের মুখে তুলে দিয়ে বড্ড শান্ত স্বরে বলল, আপনি সব ওষুধও খাবেন আর অনিয়মও করবেন না আম্মা, কিন্তু আপনি আর কখনো বীরঙ্গনায় যাচ্ছেন না। নৈরা বিস্মিত হলো বাবার কথায়। সুধায়, বীরঙ্গনায় যাব না মানে? তুমি কি বলছো? আমি বীরঙ্গনায় কেন যাব না? আমি গান শিখতে চাই। আমার গান শিখতে হবে তো। অনেক গান শিখেছেন আম্মা, আর দরকার নেই। গানের বদলে যেখানে বাবাকে মিথ্যা বলতে শেখায় সেখানে আর যাওয়ার প্রয়োজন নেই। নৈরার দেহ শান্ত হয়ে আসে। নিভে আসে স্বরে সুধায়, তুমি কি বলতে চাইছো বাবা? আপনি আর কখনো বীরাঙ্গনায় যাচ্ছেন না আম্মা, এটাই শেষ কথা। আপনি বড় হয়েছেন, অনেক বড় হয়ে গিয়েছেন, নিজেই প্রমাণ করছেন। তাই এখন আমায় আপনাকে নিয়ে ভাবতে হচ্ছে গুরুতরভাবে। আগামীকাল আপনাকে দেখতে আসবে আমার কিছু নিকটস্থ লোকজন। আশা করি বাবার অসম্মান করবেন না আপনি। নুহাশ মাহমুদের মেয়েকে দেখতে এসে যতটুকু সম্মান আর অ্যাটেনশন তাদের প্রাপ্য তারা যেন পায়। খাবার মুখে নিয়ে নৈরা নিনিমেষ তাকিয়ে আছে বাবার দিকে। স্তম্ভিত কণ্ঠে সুধায়, আমি কি কোনো শোপিস যে মানুষ আমায় দেখতে আসবে? এটা তো নিয়ম আম্মা। মেয়েরা বড় হলে এই নিয়ম সকলকে পালন করতে হয়, আপনাকেও করতে হবে। মেয়েরা বড় হলে কি গরুর মতো এভাবে হাটে উঠিয়ে জনে জনে দেখানো হয় বাবা? জনে জনে নয় আম্মা। কার সাহস আছে আমার মেয়েকে হাটে উঠাবে? আগামীকাল তাদের আপনাকে দেখে পছন্দ হলে আগামীকালে আকত ছেড়ে ফেলবো। বাবার পছন্দ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি এখানে যেমন জীবনযাপন করতেন সেখানে অবিকল তেমন জীবনযাপন করবেন। বাবার কথা বড্ড তিক্ত শোনালো মেয়েটির কর্ণকুহরে। মেয়েটি মানতেই পারল না বিয়ে নামক শব্দটি সরব ব্যতীত সব ভয় জড়টার সঙ্গে চুপে গেল নৈরার। সরব যে তার কাছে সংকোচহীন এক অনুভূতির নাম। এই জীবনে এই নাম জুড়ে সে তার জীবনে কোনো সংকোচ তৈরি হতে দেবে না, কখনো না। সে বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বলল, আমি স্বরূপ ইব্রাহিমকে ভালোবাসি বাবা। আমি যদি কারো স্ত্রী হই সেটা একমাত্র স্বরূপের হব। আমি কখনোই অন্য পুরুষের সামনে দাঁড়াবো না। মেয়ের চোখে ভরপুর দৃঢ়তায় নুহাশ মাহমুদ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। যেই মেয়ে আগে কখনো উঁচু গলায় কথা বলতো না, ইচ্ছা অনিচ্ছা জাহির করতো না, আজ তার কণ্ঠে কত দৃঢ়তা। সে নীরবে ভাত মেখে পরের লোকমা মেয়ের মুখে তুলে দিয়ে শান্ত স্বরে বলল, স্বরূপ ইব্রাহিম আপনার জন্য উপযুক্ত সুপাত্র নয় আম্মা। স্বরূপ ইব্রাহিম কোন দিক থেকে অনুপযুক্ত? বিলম্বহীন মেয়ের শক্ত কণ্ঠে করা প্রশ্নে নুহাশ মাহমুদ অবচলিত দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসলেন। বেশ গাম্ভীর্য নম্রতার সাথে বলতে লাগলো, আল্লাহ জানেন আমি সবসময় আল্লাহর কাছে একটা মেয়ে চাইতাম, ঠিক আপনার মায়ের মতো। আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছা পূরণ করে। আপনার দুই ভাইয়ের পর যখন আপনি বাবার কোলজুড়ে আসেন তখন আমার তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা নিবারণ হয় আপনার মায়ের অবিকল আপনাকে দেখে। সেদিন থেকে আপনাকে এই দুই হাতের তালুর মাঝে আঁকলে বড় করেছি। কখনো কোনো ঝড়ঝাপটা আপনার গায়ে লাগতে দেয়নি। প্রত্যেক বাবার ইচ্ছে থাকে সে তার সন্তানটিকে সর্বাবস্থায় নিশ্চিন্ত সুখী দেখবে। আমারও ব্যতিক্রম কোনো ইচ্ছে নেই আম্মা। আমিও সর্বাবস্থায় চাই আপনি আপনার বাবার কাছে যেমন আছেন আপনার জীবনসঙ্গীর কাছেও ঠিক তেমন যত্ন আর স্বাচ্ছন্দ্যে থাকবেন। কোনো বাবা চাইবে না তার যত্নে করা সন্তানটিকে এমন একজনের কাছে দিতে যেখানে তাকে 3 বেলা খাবার পেতেই কষ্ট হয়ে যাবে। এতটুকু বলে নুহাশ মাহমুদ মৃদু নিঃশ্বাস ফেললেন। পরবর্তী লোকমা মেয়ের মুখে তুলে দিয়ে শান্ত স্বরে বলতে লাগলো, আপনি এই যে চালের ভাত খাচ্ছেন তার 1 কিলোগ্রামের দাম কত জানেন আম্মা? আমি বলছি এই 1 কিলোগ্রাম চালের দাম হলো 90 টাকা। আমি আপনাকে এই কথা কেন বলছি বলুন তো? ধরুন বাবা নেই আপনার জীবনে, আপনি এই 90 টাকা কি করে ইনকাম করবেন? কোনো কি উপায় আছে আপনার কাছে? 1 কিলোগ্রাম চাল কিভাবে জোগাড় করবেন তার উপায়ই আপনার কাছে নেই। এই পর্যায়ে এসে একজন বাবার চিন্তা ঠিক কি হবে বলুন তো? তার মেয়েটাকে এমন একজনের হাতে তুলে দেওয়া যার কাছে তার মেয়েকে কখনো 1 কিলো চালের দাম কত তা নিয়ে যেন চিন্তা না করতে হয়। আপনি জানেন না বাইরের দুনিয়াটা কতটা কঠিন। আমি আপনাকে কখনো জানতে দেইনি আর না দেব। সেখানে স্বরূপ ইব্রাহিম এই কঠিন দুনিয়ায় দায়িত্বের সাথে লড়া এক মধ্যবিত্ত পরিবারের সন্তান।
মাথার উপর থাকা বিশাল লোনের বোঝা সামলে বিধবা বোন, ভাগ্নে, বৃদ্ধ মায়ের মুখে 3 বেলা খাবার তুলতে তাকে হিমশিম খেতে হয়। এখন আমি আপনাকে এমন একজনের কাছে কি করে তুলে দেব বলুন তো? বাবা যেখানে 3 বেলা ভরপুর সাহিভোজের সাথে জীবনযাপন করি, সেখানে আপনাকে 3 বেলা খাবার পেতেই শঙ্কায় থাকতে হবে? সঠিক ভালো বুঝ আপনার এখনো হয়নি আম্মা। আপনি আবেগ দিয়ে দুনিয়া দেখেন, আর বাবা পরিস্থিতি আর বাস্তবতা বিবেচনা করে। বাবা আজ পর্যন্ত আপনার জন্য যেটা করছি তা আপনার ভালোর জন্য, তাই বাবা যখন বলছি সে আপনার জন্য উপযুক্ত নয়, তবে এটা মেনে নিন না। তার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, বাবার পছন্দে নিজের সুখ খুঁজে নিন, দিন শেষে আপনি ভালো থাকবেন। নয়রা পিটপিট করে তাকিয়ে রইল বাবার দিকে। এই মুহূর্তে নিজেকে আরেকবার বোকা মনে হলো। এই যে সে বলার আগেই বাবা তার জীবনের সাথে জড়িত সবকিছু কতটা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে গিয়েছে। সে অশ্রুভরা নয়নে তাকিয়ে শুধায়, বাবা, সুখ স্বাচ্ছন্দ্য মানে কি শুধু টাকা আর 3 বেলা ভালো ভালো খাবার খাওয়া? টাকা আর ভালো খাওয়া পড়া কি করে একজনের সুখের কারণ হতে পারে বলো? মানুষ সুখী তো তখন হয় যখন সে তার জীবন সঙ্গী দ্বারা পরিপূর্ণ হয়। এমন একজন জীবন সঙ্গী যে আমায় সম্মান করবে, সর্বাবস্থায় যার কাছে আমি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবো, যার সাথে আমার সব অযাচিত আবদারগুলো সর্বদা গ্রহণযোগ্যতা পাবে, কখনো অবহেলিত হবে না, যার সঙ্গ পেলে প্রশান্তি পাওয়া যায়, যাকে নিজেকে সবচেয়ে নিরাপদ ভাগ্যবতী মনে হয়। এমন একজন জীবন সঙ্গী যার সঙ্গ পেলে দারিদ্রতা কেন পুরো দুনিয়ার বিরুদ্ধে হাসতে হাসতে লড়া যাবে। তবে এই ঠুনকো এক বিষয় নিয়ে আমার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিটাকে তুমি অযোগ্য করে কি করে বলে দিলে বলো? আপনি আবারও আবেগ দিয়ে জীবনকে দেখছেন আম্মা। আবেগ দিয়ে জীবন চলে না, কতবার বোঝাবো আপনাকে? নওয়াজ মাহমুদের কণ্ঠে বেশ বিতৃষ্ণা প্রকাশ পেল। নয়রা চোখ থেকে দৃঢ়তা সরে যায়। ভর করে অনুনয়। বাবার হাতটা আঁকড়ে ধরে অনুনয় করে নয়রা বলে, আমার পাশে শুধু সে হলেই হবে বাবা। সে আমার পাশে থাকলে আমি সবকিছুর মোকাবেলা করে নিতে পারবো। আমি এই জীবন থেকে কিচ্ছু চাই না তার সঙ্গ ব্যতীত। একটা ছোট্ট ঘর যেখানে সে থাকবে আর তার ভরসার হাত আমার মাথার উপর থাকবে, ব্যাস এতটুকুই। তাতে দিন শেষে আমার ভাগ্যে যতটুকু জুটবে আমি তাতেই খুশি। এতটুকুই আমার জন্য স্বস্তি, প্রশান্তি। টাকা পয়সা, ভালো খাবার আমার কিচ্ছু চাই না, শুধু সে হলেই হবে আমার। প্লিজ বাবা। নওয়াজ মাহমুদের একটুও করুণা আসলো না মেয়ের অনুনয়, বরং হাস্যকর এক বোকা আবেগী মেয়ের প্রতিবিম্ব ফুটে উঠল তার রক্ষীপটে। মুখে বলা যায় টাকা পয়সা খিদের যন্ত্রণা কিছু নয়, কিন্তু বাস্তবতা যে তার বোকা মেয়ের ধারণাতীত। সে কিয়ৎকাল বাদ হাসি থামিয়ে নেন, দাঁতে দাঁত চেপে বললেন, আপনি যেই স্বস্তি প্রশান্তির কথা বলছেন তাও একদিন আপনার উপর ভারী পড়বে আম্মা। কারণ আপনি যে উদাসীনতা স্বাচ্ছন্দ্যবোধের সাথে জীবনযাপন করতে পারছেন, এটাও আপনার বাবার অর্থবিত্তের কারণেই। পেটে ক্ষুধা নেই বলেই আপনি নিজের চাহিদার প্রতি উদাসীনতা দেখাতে পারছেন। আপনার কাছে অডেল টাকা রয়েছে দেখে আপনি টাকার মূল্য বুঝতে পারছেন না, কিন্তু আপনার স্বামীর যখন টাকা না থাকবে তখন আপনার এই সিধা সাদা জীবনযাপনও কষ্টকর হয়ে উঠবে। এটাও আপনি মর্জিমতো উপভোগ করতে পারবেন না, কারণ আপনাকে ক্ষুধার জ্বালা তাড়া করে বেড়াবে। তাই এইসব আবেগকে সামলান আম্মা। বাবা যার সাথে আপনার বিয়ে ঠিক করেছি তার সাথে থাকলে অন্তত আপনি নিশ্চিন্তে উদাসীন জীবনযাপনটুকুও করতে পারবেন। নয়রা ফুফিয়ে কেঁদে উঠল বাবার কঠোর কণ্ঠে, কান্না ভরা কণ্ঠে বলল, আমি চাই না নিশ্চিন্তের একটা উদাসীন জীবন। একদমই চাই না। আমি শুধু তাকে চাই। আমি তার সাথে তার কঠিন মুহূর্তগুলোতে তার পাশে থাকতে চাই। তার প্রতিটা কঠিন মুহূর্তে আমি তার শক্তি হতে চাই। প্লিজ বাবা, সরব ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে আমি দাঁড়াতে পারবো না। নওয়াজ মাহমুদ ততক্ষণে খালি প্লেটে হাত দিয়ে নিয়েছেন। প্লেট রেখে মেয়ের অশ্রুভরা চোখের দিকে দৃষ্টি তাক করে শানিত কণ্ঠে শুধায়, স্বরূপ কি আপনাকে তার সামনে দাঁড়ানোর অধিকার দিয়েছে? আচমকা বাবার এহেন প্রশ্নে নয়রার এতক্ষণের সকল দৃঢ়তা ফিকে পড়ল। তার মনে হলো যেই খুঁটি আঁকড়ে ধরার জন্য সে এতক্ষণ দৃঢ়তার সাথে বাগবেতনটা করে যাচ্ছে, সেই খুঁটির ঘাটিই নড়বড়ে। হ্যাঁ, বাবা তো ভুল কিছু বলেনি। মানুষটা তো তাকে আজ পর্যন্ত ভালোবাসার অধিকারই দেয়নি। সে তো নিজের মতো নিজের সবটা দিয়ে মনে প্রাণে অনুমতি ব্যতীত কাউকে ভালোবেসে যাচ্ছে। তবে সে কিসের ভিত্তিতে লড়ছে? নয়রা কথার জোর হারিয়ে ফেলল। নওয়াজ মাহমুদ হাসলেন মেয়ের নিভে যাওয়া আদল দেখে। সে জানে সে সঠিক পথে আগাচ্ছে। সে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে নম্র স্বরে বলল, আপনি বড্ড সরল সোজা আম্মা। অনিশ্চিত ভিত্তিহীন এক জীবনের জন্য বাবার সাথে লড়ে যাচ্ছেন, তবে আপনার এই সরল ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য বাবা সর্বদা আপনার উপর ঢাল হয়ে আছে আম্মা। আপনি যতবার ভুল পথে পা বাড়াবেন বাবা পথ প্রদর্শক হব। শুধু বাবার উপর একটু ভরসা রাখবেন আম্মা। বাবা কখনো আপনার ক্ষতি চাই না। আগামীকালকের জন্য নিজেকে প্রস্তুত করে নিন। বাবার অসম্মান করবেন না দয়া করে। এটা ঠান্ডার ওষুধ, খেয়ে নিন। এখানে কোনো ঘুমের ওষুধ নেই। ঠান্ডার ওষুধে একটু ঘুম আসবে হয়তো। বাবা একটু আসছে আম্মা, একটু পর আবার আসবো।
মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নওয়াজ মাহমুদ বেরিয়ে গেলেন ঘর থেকে। আর নড়বড়ে খুঁটি আঁকড়ে ধরার ভিত্তিহীন লড়াইয়ে হেরে যাওয়া মেয়েটি নিরুপায়কে সঙ্গী করে স্থবির হয়ে বসে রইল। সত্যি লোকটা দিন শেষে তাকে এই অধিকার দেয়নি। হাঁটু আঁকড়ে ধরে বসে থাকা নইরা আর একবার তাকালো ফোনটির দিকে। কম্পিত হাতে ছুঁয়ে দেখলো ফোনটি। কল দিল কাঙ্ক্ষিত নাম্বারটিতে। হাগের মতোই নীরবতা অবহেলা ছাড়া আর কিছু পেল না। চেপে রাখা কান্নারা গতি হারাতে চায়। সে ফোন দিতে লাগলো অনবরত। যতবার দিলে ধৈর্য হারা হয়। ফোন দিতে দিতে লাগাতার ব্যর্থতাকে পুঁজি করা নইরা একটা সময় চেপে রাখা কান্না অবমুক্ত করে দিল। হাতের মুঠোয় থাকা ফোনটিকে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মেরে চিৎকার করে কেঁদে উঠল। কান্না ভরা কণ্ঠে অনুনয় করে বলল, একটু ফোনটা ধরুন না স্বরূপ। আপনার বোকা কাঞ্চনবালা কি করে অনুপুরুষের সামনে দাঁড়াবে? তার যে সেই সাহস নেই। সে যে সেই কবেই থেকে নিজেকে আপনার জন্য তৈরি করে রেখেছে। কাঁদতে কাঁদতে নইরা নিজের করা সদ্য ভুলটি বুঝতে পেরে উম্মাদের মতো ছুটে গেল ভাঙা ফোনটির দিকে। অস্থিরভাবে ভাঙা ফোনটি ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। উম্মাদের মতো অদক্ষ হাতে ভেঙে চুরমার হয়ে যাওয়া ফোনটিকে জোড়াতে লাগলো। প্রকম্পিত কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, ফোনটা তো ভেঙে গেল। কি করে ফেললাম আমি? স্বরূপকে ফোন দেব কি করে এখন আমি? নইরা উম্মাদের মতো ভাঙা ফোনটি জোড়াতে লাগলো। রাতের দ্বিপ্রহর তখন। যেই ঘরটি এই সময়টাতে কিবোর্ড টাইপিং এর মৃদু শব্দ দূষণে মেতে থাকতো, আজ সেই ঘরটি একদম নীরব শুনশান। ঠিক ঘরটির মালিকের আড়ম্বরহীন নির্মোহ আত্মনির্মিত নিঃস্বার্থ প্রত্যাশাহীন মনটির ন্যায়। এত বছরের অভিজ্ঞতায় দিন শেষে স্বরূপ একটা শিক্ষায় গ্রহণ করে তার জন্য স্বপ্ন দেখা বারণ। তাই সে নির্জীবতাকে আঁকড়ে ধরেছে, যেখানে থাকবে না কোনো চাওয়া, স্বপ্ন আর না প্রত্যাশা। এমন ভাবনা ভাবতে ভাবতে এখন ক্লান্ত দেহটি নিদ্রার সংস্পর্শে এসে মুছে গেল। টেরই পেল না স্বরূপ। তার নিদ্রা ভঙ্গ হলো রাতের দ্বিপ্রহরে সেই চরম নীরবতার নিস্তব্ধতায় ভঙ্গ করে। লাগাতার বেঁচে চলা ফোনের রিংটনে ঘুমান্ত স্বরূপ নড়েচড়ে উঠল। বুকের উপর তখন আরামে হাত পা ছড়িয়ে শুয়েছে বুব্ব। সে বুব্বকে এক হাতে আগলে নিয়ে ফোনটি হাতড়ে বের করলো। আননোন নাম্বারটির দিকে এক ঝলক ঘুম চালানো দৃষ্টি ফেলে কানে ঠেকায়। ভারী কণ্ঠে হ্যালো বললে অপর প্রান্ত থেকে কোনোরূপ আওয়াজ শোনা গেল না। স্বরূপ বদ্ধ নেত্রে কপাল কুঁচকে নেয়। বিরক্ত মিশ্রিত কণ্ঠে আবারও বলে ওঠে, হ্যালো, কে বলছেন? ঠিক তার 2 পাল বাদ মৃদু নাকটানার শব্দ ভেসে আসতে স্বরূপের বদ্ধনেত্র খুলে যায়। সচকিত হয় কর্ণদায়। কেউ চাপা স্বরে কেঁদে যাচ্ছে। সে অস্ফুট স্বরে ডেকে ওঠে, নইরা। মেয়েটির কান্নার বেগ বৃদ্ধি পায়। বহু আকাঙ্ক্ষিত সেই ভারী আওয়াজটুকু শুনতে পেয়ে। লোকটাকে কখনো বলা হলো না তার একটি আওয়াজও কতটা শান্তি দেয় তাকে। সেখানে আস্ত লোকটার উপস্থিতি নৈরাকে জান্নাতে সুখ দেয়। তা কি জানে লোকটা? জানে না। কেউ জানে না বোকা মেয়েটি ঠিক কতটা ভালোবাসতে পারে কাউকে। সে কাঁদতে কাঁদতে শুধায়, স্বরূপ নাম্বার ব্লক করে রেখেছেন কেন? আমি কি করেছি? অনেকবার ফোন করেছি তো আমি। মেয়েটির কণ্ঠে আড়ম্বরহীন দেহ মন সদ্য প্রস্ফুটিত ফুলের ন্যায় উজ্জীবিত হতে লাগলো। চারিদিকে প্রেমের সুবাস ভেসে বেড়ায় একটু প্রশ্রয় পেতে চাওয়া অনুভূতিরাও। কিন্তু বরাবরের মতো দায়িত্বের কাঠগড়ায় থাকা মানুষটার কাছে তুচ্ছ হয়ে পড়ে তার নিজস্ব ক্ষুদ্র কিছু চাহিদা সহ অনুভূতিরা। বুব্বর পিঠে হাত বুলাতে বুলাতে স্বরূপ মিহি ভারী স্বরে বলল, ব্লক করে লাভ হলো কি? কথা তো বলছিনি, তাই না? ব্লকটা ছাড়ুন না। স্বরূপ এবার এড়িয়ে যায় অযাচিত অবতারটি। এলোমেলো দৃষ্টি ফেলে শুধায়, কিছু বলবেন? এত রাতে জেগে আছেন কেন? শরীরের কি অবস্থা? টেলিফোন কানে ঠেকিয়ে বসে থাকা নৈরার অশ্রুমাখা মুখশ্রীতে ম্লান হাসি ফুটে উঠল মানুষটার প্রশ্নে। আক্ষেপ নিশ্চিত কণ্ঠে বলল, জানেন আমার আরামের ঘুমের কারণ কখন যে কেউ হয়ে গিয়েছে তা আমি টেরও পেলাম না। আজ তার থেকে দূরত্ব আমার ঘুম কেড়ে নিয়েছে। স্বরূপ ম্লান হাসলো সে আক্ষেপ ভরা কণ্ঠে। ভুল মানুষকে নিজের সুখের কারণ বানালে আক্ষেপ ব্যতীত কিছুই পাওয়া যায় না। তাকে মেয়েটিকে সে বলেনি। পাষণ্ড সে নীরবতায় নৈরার আকিদায় আবারও সিক্ত হয়। অনুযোগে ভর কণ্ঠে ডেকে ওঠে, স্বরূপ। বলুন। বাবা আমার বিয়ে ঠিক করেছে। তো করে নিন। মনে জুগিয়ে রাখা খানিকটা সাহস, আশা ভরসারাও যখন মুখ থুবড়ে পড়ল, মেয়েটি তা নিতে পারল না। মুখ চেপে নৈরা ফুফিয়ে কেঁদে উঠল সে অনুভূতিহীন নির্লিপ্ত কণ্ঠে। আধো আলোয় আলোকিত রুমটি স্লিংয়ের দিকে স্থির হয়ে এঁটে আছে দুটি অনুভূতিশূন্য দৃষ্টি। স্বরূপ নীরবে শোনে সে কান্নার ছন্দপতন। নৈরা ভেঙে পড়ে না। এই একটা মানুষের বেলায় সে বড্ড সাহসী। সে অজস্রবারের মতো অশ্রু মুছে দুহাত ভরা অনুভূতি নিয়ে আবার লোকটির কাছে হাজির হয়। এতদিনের সুস্পষ্ট ভালোবাসাকে যে মেয়েটি হারিয়ে ফেলার ভয়ে লুকিয়ে আসছে, আজ সে বড্ড সাহস করে নিজের অনুভূতি তুলে ধরে। বড্ড আদুরে গলায় ডেকে ওঠে পৃথিবীর সবচেয়ে দামি অনাকাঙ্ক্ষিত একটি শব্দ বলল, স্বরূপ ভালোবাসি। সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা নিটল প্রত্যাশাহীন চোখ দুটো থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অশ্রুকণে স্মিত হাসি ফুটে উঠল, বিষাদের হাসি। পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর অনুভূতিটুকু আগলে নেওয়ার অধিকার না থাকার অসহায়ত্ব চোখে মুখে।
স্বরূপের বড্ড ইচ্ছে করলো বিলম্বহীন জোর গলায় বলতে, জানি তো, যার চোখে হাসিতে একটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজে তার জন্য অপার ভালোবাসা ফুটে ওঠে, তা আবার মুখে বলার কি প্রয়োজন? কিন্তু বলা হয়ে উঠল না। সে ম্লান হেসে বলল, আগে বলেছিলাম অসুখের কাছে সুখ খুঁজতে আসলে ঔষধের অভাবে নিঃশেষ হয়ে যাবেন। আপনি বড্ড জেদি নইরা, সেই তো দিন শেষে কান্নাকেই সঙ্গী বানালেন। অশোকের কাছেই যদি ঔষধ থাকে তবে অভাবে কেন ভুগবো? বা হাতে বড্ড অবহেলায় স্বরূপ লুকিয়ে ফেলল বিড়াল অশ্রুগুলোকে। মেয়েটির কথায় ম্লান হাসল। সে বলল, মাঝে মধ্যে আপনাকে খুব চতুর মনে হয়, আবার মাঝে মধ্যে খুবই বোকা, নয়তো এত এত আভিজাত্য ছাপিয়ে এক সাদামাটা জীবনের কামনা করতেন না। আমার কথা শুনুন নইরা, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। আপনার বাবা যেটা করছে তা আপনার ভালোর জন্য করছে। তার কথা হাসি মুখে মেনে নিন, দেখবেন দিন শেষে হাসির কারণ খুঁজে পাবেন। অবাধে ঝরতে থাকা অশ্রু নিয়ে নইরা হাসল। মিহিস্বরে বলল, স্বরূপ ইব্রাহিমের সঙ্গ যদি দিন শেষে কাঁদায়ও, তবে আমি সেই কান্না নিয়ে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করব। এতটুকু বলে গলায় দলা পাকানো কান্নাদের আটকায় নইরা। লম্বা শ্বাস নিয়ে অযাচিত আবদার আর অনুনয়ের সাথে বলল, স্বরূপ, আমার কথাটা শুনুন। লোন তো সারা জীবন থাকবে না। আমার কোনো সমস্যা নেই আপনার সাথে একটা কঠিন পথ পাড়ি দিতে। আপনি আমায় যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। শুধু আপনার পাশে একটু জায়গা দিন আমায়। আপনার ঘরটাতে আপনার প্লেটের পাশে থেকে একটু খাবার দিলেই হবে আমায়, আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু তবুও আমায় অন্য কোনো পুরুষের সামনে দাঁড়ানোর কথা বলবেন না প্লিজ। যেদিন থেকে নিজের অনুভূতির সাথে পরিচিত হতে শিখেছি, সেদিন থেকে এতটুকু মেনে এসেছি আমি। বাবা ভাই ব্যতীত যদি কারোর সামনে দাঁড়াই, তবে সেটা হবে না আপনি। আগামীকাল আমায় দেখতে আসবে, দয়া করে আমায় ওই কঠিন পরিস্থিতিতে ফেলে দিবেন না। আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার মাঝে নেই। আপনি কাল আপনার মা আর বোনকে নিয়ে আমার বাড়িতে আসুন না প্লিজ। সাথে করে শুধু একটা লাল টুকটুকে বেনারসি নিয়ে আসলেই হবে। তবে আমি কালকেই আপনার সাথে চলে যাব। এখানে আর থাকবো না আমি। এখানে সবাই শুধু আপনার থেকে দূর করতে চায় আমায়। আমার দম বন্ধ লাগে এখানে। স্বরূপ, নিয়ে যান না আমায় এখান থেকে। সে কি নিদারুণ অধিকারবোধের সাথে মেয়েটি সবসময় অযাচিত আবদার করে। তবে এবারের আবদারটুকু যেন বড্ড ভারী, যেই ভার সহ্য করার ক্ষমতা স্বরূপের নেই। টলমলে অনুভূতি শূন্য আখি তার কর্ণকুহারে বাঁচতে লাগলো। এক বাবার অনুনয় ভরা কণ্ঠ। প্রশ্রয় দেওয়ার কোনো অধিকার আর সুযোগ পেল না স্বরূপ, তাই কঠোরতার আশ্রয় নিল। এলোমেলো দৃষ্টি ফেলে শক্ত কণ্ঠে শুধায়, আমি কি আজ পর্যন্ত আপনাকে কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই? বলিনি তো। তবে কিসের ভিত্তিতে আপনি এত বড় আবদার করছেন সামান্য সবজি কেনার সঙ্গী বলে? সামান্য সবজি কেনার সঙ্গী? অস্ফুট স্বরে উচ্চারণ করে নইরা। লোকটির কণ্ঠে কেন এত কঠোর লাগছে তার কাছে। তার যে ভয় হয় এই কঠোর কণ্ঠে। ভয় হয় হারিয়ে ফেলার, ভয় হয় ওই সাদামাটা ব্যক্তিত্বধারী মানুষটাকে দ্বিতীয়বার দেখতে না পাওয়ার। সে থমকানো কণ্ঠে শুধায়, আপনার মাঝে কি কখনো একটা অনুভূতি ছিল না আমার জন্য? না। বিলম্বহীন ভেসে আসা সে ভারী কণ্ঠে কেঁপে উঠল মেয়েটির দুর্বল কায়া। টপটপিয়ে পড়তে থাকা ওষুধের ব্যস্ত হাতে মুছতে মুছতে শুধায়, আপনি মিথ্যে বলছেন তাই না? লোনের কারণে? আমি তো আপনাকে বলেছি আমার কোনো সমস্যা নেই। আপনি যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। শুধু আপনার জীবনে একটু জায়গা দিলেই হবে। তবু কিসের জন্য আপনি এমন করছেন? আমি জানি আপনি আমায় ভালোবাসেন, নয়তো এত প্রশ্রয় শুধু সবজি কেনার সঙ্গী বলেই পাইনি আমি। স্বরূপের কঠোরতা মলিন হয়ে পড়ে প্রশ্রয় শব্দটি শুনতে। এই একটা শব্দ যে দিন শেষে তাকে অপরাধী বলে ঘোষণা করছে। সে মিহিস্বরে বলল, প্রশ্রয় কি আমি দিয়েছি নাকি আপনি জোরপূর্বক দিয়েছেন নইরা? আজ আমার আফসোস হচ্ছে। কেন আমাদের দেখা হলো? কেন আমরা সবজি কেনার সঙ্গী হলাম? কেন একে অপরের ছোট ছোট অনুভূতিগুলোকে সম্মান জানাতাম? আমি কি ফাল্গুনের সেই দিন বলেছিলাম না অযথা নিজের অনুভূতিগুলোকে গভীর হতে দেবেন না? আজ তবে কেন আমায় দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন নইরা? এমনিতেই ভারী ভারী বোঝা হয়ে চলতে চলতে আমার দেহ নুবজপ্রায়, আর ক্ষমতা নেই আমার মাঝে। আমার একটু স্বস্তির প্রয়োজন। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ভুলে যান সব ঠুনকো অনুভূতিগুলোকে, ভুলে যান সব কিছু। বাবার কথা শুনুন। যেই ছেলের সাথে বিয়ে ঠিক করেছে সে নিশ্চয়ই আপনাকে সব দিক থেকে ভালো রাখবে। অন্তত আপনাকে 3 বেলা খাবার পেতে শঙ্কা তৈরি হবে না। আমায় ক্ষমা করবেন আমার জন্য যদি আজ আপনাকে কাঁদতে হয়। আর কখনো আমার কোনো অস্তিত্ব পাবেন না আপনার জীবনে। আর কখনো ফোন দেবেন না নইরা। যদি দেন তবে আমি সিম পরিবর্তন করতে বাধ্য হব। রাখছি। ভালো থাকবেন। নতুন জীবনের জন্য শুভকামনা।
বলেই সরব খট করে কেটে দিল ফোনটা। বুকের উপর চেপে ধরা ফোনটি তখন বক্ষস্থলে দ্রুত স্পদের সাথে স্থানান্তরিত হচ্ছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অস্ত্রগুলো এবার আর লুকালো না সরব, বরং তাদের বইতে দিল। কেলেশে জর্জরিত অন্তঃস্থল নিয়ে ম্লান হাসল সে। আক্ষেপ জড়িত কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, কাঞ্চনবালা, জানেন যখন আপনাকে একটা সাদামাটা সুতির সালোয়ার কামিজে দেখি তখন মনে হয় আপনি আমার জন্য সহজলভ্য, কিন্তু যখন আমি আপনার যত্নমাখা মুখটির দিকে তাকাই তখন মনে হয় আপনি আমার জন্য দুর্লভ্য। ভালোবাসায় এমন বৈচিত্র্যময় দ্বৈততা কেন বলতে পারেন? কেন ভালোবাসার মাঝে এই সহজলভ্য আর দুর্লভ্য শব্দ দুটি যুক্ত হলো? লাইন বিচ্ছিন্ন হওয়া টেলিফোনটি হাতে অনাহত নৈরার ঝাপসা দৃষ্টি অদূরে বারান্দা পেরিয়ে ঘুটঘুটে তমস্যায় অপমীয়মান আতখোলা দরজায় বুকে হাত গুজে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা নোমান ম্লান হাসল বোনের সর্বহারের রূপ দেখে। হঠাৎ অনুভব হলো তার বোকা বোনটা কাউকে অসম্ভব ভালোবাসতে জানে, আর তার কাজ হলো বোনের এই ভালোবাসা যে কোনো মূল্যে ধরে রাখা। রাতে খাবার সময় শুনেছে বোনের বিয়ের কথা চলছে। সে মিহিস্বরে ডেকে উঠল বোনকে। নুরু। নৈরা ঘাড় ঘুরিয়ে তাকায়। ভাইয়ের হাসি মাখা মুখটি দেখে তার চোখের পানিরা বাঁধ ভাঙা হয়। নৈরা হাতের বিচ্ছিন্ন হয়ে যাওয়া টেলিফোনটি দেখিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। অভিযোগ করে বলতে লাগলো, দেখো না ভাইজান, সে কি কঠোর। তাকে কত করে বললাম শুধু আমার হলেই চলবে সে, তবুও সে শুনতে নারাজ। বলে নাকি আমি শুধু তার সবজি কেনার সঙ্গী। ঠুনকো অনুভূতিগুলোকে প্রশ্রয় না দিই সে বুঝতেই চায় না। সে যেটাকে ঠুনকো অনুভূতি বলছে সেটা আমার সকল সুখের কারণ। তাকে একটু বলো না ভাইজান, আগামীকাল আমায় অন্য পুরুষের সামনে যেন দাঁড়াতে না দেয় সে। নোমান দ্রুত পায়ে এগিয়ে যায় বোনের দিকে। কান্নারত বোনের দিকে দুহাত বাড়িয়ে দিতেই নৈরা ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের বুকে। নোমান বুকে জড়িয়ে নেওয়া কান্নারত দেহটিকে মৃদু হাসল। মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, নুরু, কি হয়েছে? ভাইজানকে বল। বোনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সবটা জানা নোমান নীরবে নিজের জানাগুলোকে অগ্রাহ্য করল। সে বোনের মুখে সবটা শুনতে চায়। নৈরা কাঁদতে কাঁদতে সবটা খুলে বলল। নোমানের জানা জিনিস আবার শুনে মৃদু হাসল। বোনকে আশ্বস্ত করে বলল, নুরু, ভাইজান আছে তো। কার এত সাহস আছে আমার নুরুকে অন্য পুরুষের সামনে দাঁড় করাবে? সে দাঁড়ালে একমাত্র তার স্বরূপ ইব্রাহিমের সামনে দাঁড়াবে। ভাইজান কথা দিচ্ছি নুরু, এখন এত কান্নাকাটি থামা। এভাবে তো শরীর খারাপ করবে, তখন স্বরূপ তোকে দেখে অজ্ঞান হয়ে যাবে। নোমান বোনের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল। নোরা চকিতে ভাইয়ের বুক থেকে মুখ তুলে তাকায়। একটু আশার আলো খোঁজে। সে উৎকণ্ঠা নিয়ে শুধায়, তুমি কি সত্যি বলছো ভাইজান? আমি শুধুমাত্র স্বরূপের সামনেই দাঁড়াবো, আর কারোর সামনে দাঁড়াতে হবে না তো? নোমান হেসে মাথা নাড়ল, বলল, আর কারোর সামনে দাঁড়াবে না আমার নুরু। কাল বিকালের মাঝে স্বরূপ ইব্রাহিমকে যেভাবে হোক তোর সামনে দাঁড় করাবো, একটা লাল বেনারসি হাতে। এখন খুশি? নৈরা চকচকে দৃষ্টি ফেলে ঘন ঘন মাথা নাড়ল, বলল, খুব খুশি, কিন্তু তুমি কিভাবে তাকে রাজি করাবে? সে যে খুব কঠোর। নোমান বোনের চুলের গোছায় হাত গলিয়ে দিয়ে হাসি মুখে বলল, ভাইজানরা সব পারে, তুই শুধু ভাইজানের ওপর ভরসা রেখে এই চোখের পানিগুলোকে সামলা। এগুলো দেখতে আর ভালো লাগে না। চোখে মুখে কি অবস্থা করেছিস? নোমান বিছানায় বসে বোনকে নিজের কোলে শুয়ে দিল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এখন নিশ্চিন্তে একটা ঘুম দে। আগামীকাল তো অনেক সাজতে হবে তোর স্বরূপের সামনে দাঁড়ানোর জন্য। ভাইজান। নৈরার চঞ্চল কণ্ঠ, নৈরা রাজ্যের উৎসুকতা, অপেক্ষা, অস্থিরতা নিয়ে চোখ বুঝল। নোমান নির্নিমেষ তাকিয়ে থাকে বাচ্চা আতলের মেয়েটির দিকে। এই ছোট্ট মেয়েটিকে যখন আদমার অবস্থায় মৃত মায়ের সামনে দেখেছিল তখন তার রুহ কেঁপে উঠেছিল। এরপর থেকে ছোট্ট নুরাকে কখনো সে কষ্ট পেতে দেয়নি, আর না দেবে। সে ফোন ঘেটে সদ্য কল দেওয়া নাম্বারটির দিকে তাকালো, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা সিনিয়র ম্যাডাম।